স্যার কি বলছে তোরে? কি আর বলবে, যা বলার বলছে। তবে তোর জন্য শুধু কিছু বলিনি, নইলে। অনামিকা আমার হাত ধরে বলল, তুই যদি কলেজ ছেড়ে চলে যাস তাহলে আমিও চলে যাব। আমার কথা চিন্তা করে হলেও তুই কোনো ঝামেলা করতে পারবি না। হয়েছে, তোর আর কিছু বলতে হবে না। এর মাঝে রিয়া ক্লাসে চলে আসলো। রিয়া এসে একবার আমার দিকে নজর দিল। তবে ক্লাসের ভেতর রিয়াকে একটা মেয়ে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আপনার গাল লাল হয়ে আছে কেন? কি হয়েছে আপনার গালে? মেয়েটার কথা শুনে রিয়া আমার দিকে তাকালো। তবে আমার দিকে তাকিয়ে শুধু একটা হাসি দিল আর বলল, যে পাপ করেছি এর কিছুটা শাস্তি পাচ্ছি। জানি না এরপরও মাফ পাবো কিনা, তবে আমি যতটা সম্ভব চেষ্টা করব। এর ভিতরে রাইসা ক্লাসে ঢুকে বলল, আম্মু, আমার এখানে থাকতে আর ভালো লাগছে না, চলো বাসায় যাব। রাইসার কথা শুনে রিয়া বলল, আচ্ছা আম্মু, ঠিক আছে, আর অল্প কিছুক্ষণ, এরপরে তো আমরা চলেই যাব। তা ম্যাডাম, আমি কি ভিতরে আসবো? রিয়া সুমনকে বাইরে দেখে একটু ঘাবড়ে গেল, কিন্তু রিয়ার মতো শক্ত মনে বলল। ভেতরে আসো। সুমন ভেতরে এসে আমার সামনে বসলো আর আমাকে বলল, তোর নামে একটা অভিযোগ এসেছে। শুনেছি তুই নাকি ম্যাডামকে ক্লাসে সালাম দিস না। ম্যাডাম, আপনি কি এর বিচার করবেন নাকি আমি ওর বিচার করব? রিয়া সুমনের কথা শুনে বলল, বেশি কথা বললে ক্লাস থেকে চুপচাপ বের হয়ে চলে যাও। এখানে নিজের যোগ্যতায় চাকরি নিয়েছি, তোমার চাচার কথা শুনে চলে যাব এটা তো হতে পারে না। রিয়ার কথা শুনে সুমন চুপ হয়ে গেল। ওর হাতে একটা পানির বোতল ছিল, সবটা পানি আমার উপর ঢেলে দিয়ে বলল, ম্যাডাম তো তোরে আর শাস্তি দিবে না, এই জন্য আমি তোরে শাস্তি দিলাম। সুমনের ব্যবহার দেখে রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। অনামিকা আমার হাত ধরে বলল, প্লিজ তুই কোনো ঝামেলা করিস না, আমি তোর কাছে হাত জোর করে বলছি। মন চাই কিছু একটু করি, তবে অনামিকার জন্য করতে পারি না। সুমন আমাকে আবার বলল, যা, কলেজ থেকে আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আই। সুমনের কথা শুনে আমার পুরনো স্মৃতি মনে হয়ে গেল। এই জন্য আমি বললাম, আচ্ছা সুমন, তুমি কি রাসেল বলে কাউকে চেনো? সুমন চোখ বড় বড় করে বলল, এ রাসেল আবার কে? তোর বড় ভাই নাকি যে তোরে বাঁচাবে, এখান পর্যন্ত চলে আসবে? আমি একবার রিয়ার দিকে তাকিয়ে বললাম, এই রাসেল হলো সেই ছেলে যে আমার জীবন থেকে হাসি খুশি সব কেড়ে নিয়েছে। ওর জন্য সব কিছু আমি হারিয়ে ফেলেছি। আমার পুরো সাজানো গোছানো জীবনটাও ধ্বংস করে দিয়েছে। তবে আমি এতটা আফসোস করি না। যদি আমাকে আঘাত দিয়ে মানুষ সুখে থাকে তাহলে থাক, আমি তার সুখ নষ্ট করতে যাব না। আমি তোরে এসব বলতে বলেছি? আমি তোরে বললাম আমার জন্য সিগারেট নিয়ে আই, আর তুই? যেই সুমন আমাকে চট দেবে তখন আমি ওর হাতটা ধরলাম আর বললাম, আমাকে রাগাবি না, এর ফল কিন্তু খুব খারাপ হবে। তুই এখন আমাকে সবার সামনে মারবি, আর আমি তোর রাতের আধারে তোর বাসা থেকে তোরে তুলে নিয়ে এসে এমন মারবো তুই কিছু করতেও পারবি না। এই জন্য বলছি আমাকে ভালো থাকতে দে। ও তাই নাকি? আমাকে কি তুই হুমকি দিচ্ছিস? সেদিন গলায় ধরেছিলাম মনে আছে তো, নাকি আবার তেমন কিছু করতে হবে? রিয়া আমাদের ঝগড়া দেখে জোরে চিৎকার দিয়ে বলল, এই ছেলে, তোমরা দুজনই দাঁড়াও, আর ঝগড়া করতে হলে ক্লাসের বাইরে গিয়ে করো, যাও। কাউকে ক্লাস থেকে বের হতে হবে না। এখন আমি কিছু বলবো, সবাই মনোযোগ সহকারে শুনবে। একথা বলে প্রিন্সিপাল স্যার ভেতরে ঢুকলো। ওনাকে দেখে সবাই একদম নিস্তব্ধ হয়ে গেল। প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আমাদের বাসার সামনে বহু গভীর একটা নলকূপ আছে। এটা অনেক আগে তৈরি করা। আগে ওখানে পানি আসতো, এখন ওটা এভাবেই পড়ে রয়েছে। তবে আমি তোমাদের যেটা বলতে এখানে আসছি সেটা হলো, আমার স্ত্রী মারা গেছে 1 বছর হলো। তোমাদের ম্যাডামের দেওয়া একটি রিং ছিল আমার কাছে। এটা তেমন দামি না হলেও আমার কাছে খুবই দামি। তবে ওই রিংটা নলকূপে পড়ে গেছে। যদিও অনেক চেষ্টা করেছি কাউকে দিয়ে ওটা আনিয়ে নিব, কিন্তু ওখানে যেতে সবাই ভয় পায়। সবাই বলে এত গভীরে যাব যদি কি নিচে কিছু থাকে, এজন্য সবাই ভয় পায়। অন্যভাবে আমি চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি চাই না জায়গাটার কোনো ক্ষতি হোক। টাকা পয়সার অভাব নাই আমার কাছে। যদিও কাউকে এই কাজ করে দিতে পারে তাহলে আমার খুব উপকার হয়। আর একটা কথা, ওখানে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি দায়ী না, কারণ আমি তোমাকে টাকা দিব, তুমি তোমার নিজ ইচ্ছায় যাবে। কেউ রাজি থাকলে বলতে পারো, যদি টাকার প্রয়োজন হয় তো। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, আমি এখনই গেলাম। আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে দাঁড়িয়ে বললাম, স্যার, টাকার পরিমাণটা আমাকে একটু বাড়িয়ে দেবেন, আমি নিচে নামবো। তবে আমার মৃত্যু হলেও আপনার কিছু হবে না, আমি লিখিত দিয়ে যাবো আপনাকে। জীবনে সব কিছু হারিয়েছে স্যার, বাঁচার মতো আমার কাছে কিচ্ছু নেই, এটাই আমার জন্য বেস্ট হবে। অনামিকা আমার হাত টেনে ধরে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুই কি বলিস? আমি অনামিকার দিকে তাকিয়ে বললাম, অনেকে চায় আমার মৃত্যু হয়ে যাক,
আমাকে ওরা দু চোখে দেখতে চায় না, এটাই আমার জন্য ভালো হবে। প্রিন্সিপাল স্যার আমার দিকে তাকিয়ে বলল, তোমার বয়সটা আমারও পার করে এসেছি, এজন্য আমি কিছুটা হলেও বুঝি। ক্লাস শেষে আমার সাথে তুমি দেখা করবে, আমি সব কিছু বলে দেবো, আর টাকা আমি আগেই তোমাকে দিয়ে দিব, চিন্তা করতে হবে না। এই বলে প্রিন্সিপাল স্যার চলে গেল। প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে চলে যেতেই রিয়া আবারও চুপচাপ চেয়ারে বসলো। তবে স্পষ্ট আমি ওর চোখের কোণে পানি দেখতে পাচ্ছি। আমি নিচে বসার পর সুমন বলল, তোর সাহস আছে খুব, বলতে হবে। তবে আবার খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে। সুমন চলে যাওয়ার পর অনামিকা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আমাকে অবাক করে দিয়ে অনামিকা কান্না করতে করতে ক্লাস থেকে বের হয়ে চলে গেল। আমি চুপচাপ বসে আছি আর চিন্তা করছি, যার জীবনে মা নেই, ভালোবাসার মানুষ নেই, তার এই পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো ইচ্ছে নেই। আগে এক সময় আমার ভালো লাগতো, নিজেকে কাজের মাঝে ভিজিয়ে রাখতাম, এটাই ভালো ছিল। কিন্তু অনামিকা আবার আমাকে কলেজে নিয়ে আসলো। ভাবিনি কলেজে এসে আবার পুরানো সব কিছু ফিরে পাবো। দেখতে দেখতে ঘন্টা পড়ে গেল, সবাই ক্লাস থেকে বের হয়ে গেল। রিয়া এখনও মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আমি আবার উঠে ক্লাস থেকে বের হয়ে চলে যাব, তখন রিয়া বলল, কখনো যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে আমার একটা কথা রাখিও। আমি শুধু তোমার সাথে 5টা মিনিট কথা বলতে চাই, বেশি কিছু বলবো না আমি। ভালোবাসার কথা আপনার মুখে মানায় না। আপনি তো শুধু ভালোবাসা নিয়ে খেলা করতে পারেন। বাজারের নষ্ট মেয়েদের থেকেও আমি আপনাকে তার চেয়ে বেশি ঘৃণা করি। আপনার চেহারা দেখতে ইচ্ছে হয় না। বাজারের মেয়েদের সাথে আমাকে তুমি তুলনা করতে পারলে? তুই ম্যাডামের চেয়ারে বসে আছিস তো, নইলে তোর গালে এমন জোরে। আমাকে মারতে পারবি তুই? আমি তোরে সাবধান করে দিচ্ছি, আমাকে আর কখনো নাম ধরে ডাকবি না। আর তুই বলার অধিকারও তোর নেই, আমার সামনে কখনো আসবি না। রিয়া এবার দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, বলো একবার আমাকে তুমি ভালোবাসো না? ভুল করেছি আমি। তুমি তো আর ভুল করো নাই। আমি তোমার পা ধরে অনুরোধ করে বলছি, প্লিজ নিজের মৃত্যু নিজে ডেকে এনো না। আমি বেঁচে থাকতে তোমাকে। আমার সম্পর্কে কোনো কিছু বলার অধিকার তোর নেই। তোরে মন চাইছে অশ্লীল ভাষায় গালি দিতে। বাজারে কিনা মেয়েদেরও আমি একটু সম্মান করি, কিন্তু তোরে দেখলে মন চায়। রিয়া চেয়ারে বসে কান্না করতে করতে বলল, হ্যাঁ, মানলাম আমি অপরাধ করেছি। আমি তোমাকে বাঁচানোর জন্য ওসব করেছিলাম, ভাবি নাই এত কিছু হয়ে যাবে। আজও আমি ওসব কষ্ট ভুলতে পারি না। এই জন্য আমি এখনো বিয়ে করি নাই। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষকে মারতে দেখছি। সত্যি আমি বাজারের মেয়েদের থেকেও আরো নষ্ট। আঙ্কেল, আমার আম্মু কান্না করছে কেন? তুমি কি আম্মুকে কিছু বলেছো? রাইসাকে দেখে রিয়া চোখের পানি মুছে ফেলল। আমি রাইসাকে কোলে নিয়ে বললাম, আম্মু এখন তুমি বাসায় যাবে না? যাবো তো, তবে আম্মু না গেলে আমি কিভাবে যাব? আঙ্কেল, আপনি আমাকে বাসায় দিয়ে আসবেন? তোমাদের বাসায় গেলে অনেককেই দেখে আমার পুরাতন অনেক কিছু মনে পড়ে যাবে, এজন্য যাবো না আম্মু। তুমি এখন যাও, ঠিক আছে? আমাকে এখন আবার এখান থেকে গিয়ে কাজে যেতে হবে। রাইসাকে নিচে নামাতে রিয়া বলল, আগামীকাল সকালে আমি জায়গায় থাকবো। আমি তোমার কাছে কিছু চাই না, শুধু 5টা মিনিট দাঁড়িয়ে আমাকে সময় দিবে, আর কিচ্ছু করতে হবে না। এরপরে আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। রিয়া এবার কান্না করতে করতে বলল, এই 4টা বছর আমি পাগল হয়ে 4 দেওয়ালের মাঝে বন্দি ছিলাম। নিজেকে পাগল বানিয়ে নিয়েছিলাম এক প্রকার। কিন্তু আমার মেয়ের জন্য নিজের জীবন আবার গুছিয়ে নিতে হয়েছে, নইলে আজকে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরতাম। এটা কোনো সিনেমার ডায়লগ না, আর আমার সামনে তো নাটক করতে হবে না। আমি সব কিছু বুঝি, আমার একটু হলে বোঝার ক্ষমতা আছে, যত সব ফালতু মহিলা। রাইসা আমার হাত ধরে বলল, আঙ্কেল, তুমি আমার আম্মুকে বকা দিলে কেন? কই বকা দিলাম আম্মু? এই নাও টাকা, চকলেট কিনে খাবে, ঠিক আছে? আমাকে তুমি বাসায় দিয়ে আসো না আঙ্কেল। রাইসার কথা শুনে আমি আর কিছু বললাম না, তবে একটা হাসি দিলাম আর বললাম, আমার খুব ইচ্ছে ছিল তোমার মতো আমার একটা মেয়ে হবে, খুব সুন্দর একটা সংসার হবে আমাদের। ভাবিনি সেই ইচ্ছেগুলো নিজ হাতে ধরে মাটি দিতে হবে। ভালোবাসা কি অপরাধ ছিল মামুনি? সেই ভালোবাসার জন্য বুকে গুলি খেয়েছি। আমার আম্মু আমার জন্য জীবন দিয়েছে, তবে বেঈমান মেয়েরা খুব সুখে থাকে। এই 4 বছরে কখনো মুখে একটু হাসি ফুটেনি। তবে কারো উপর আমার কোনো অভিযোগ নেই। ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক, এটাই আমি চাই। চোখের পানি মুছে চলে যাব, তখন রিয়া বলল, আমি তোমার কাছে কোনোদিন আসবো না, কখনো তোমার সাথে কথা বলবো না। শুধু আমার দেওয়ার ঠিকানায় যাবে কালকে। 5টা মিনিট শুধু তোমার সাথে কথা বলবো, পরে আর তোমার সামনে আসবো না। কলেজের শিক্ষকতাই ছেড়ে দিব, কখনো আমি তোমাকে আর বিরক্ত করব না। সেই পর্যন্ত যদি বেঁচে থাকি হয়তো যাব। যত তাড়াতাড়ি এখন মরতে পারি
এটাই আমার কাছে খুব ভালো। প্লিজ তুমি এমন কিছু করো না। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, যদি আমার উপর তোমার এত রাগ থাকে তাহলে তুমি আমাকে যত ইচ্ছে তত মারতে পারো, তাও নিজের কোনো ক্ষতি করো না তুমি। তোর এই নাটক দেখতে দেখতে আমি বোরিং হয়ে গেছি। বলছি না আমার সামনে এমন ভাব ধরবি না। রাইসা যদি এখানে না থাকতো তাহলে বুঝতে আমি তোরে কি করতাম। এ কথা বলে আমি বের হয়ে গেলাম ক্লাসরুম থেকে। রিয়া একা একা বসে কান্না করছে। প্রিন্সিপাল স্যারের থেকে সব কিছু জেনে কলেজ থেকে বের হলাম। এখন আর বাসায় যাব না, অফিসে গিয়ে আঙ্কেলের কাজে সাহায্য করি, এটাই ভালো হবে আমি মনে করি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এর মাঝে ফোনটা বাজতে লাগলো। এই অসময়ে আবার তমা কি মনে করে কল দিল। আমি ফোন রিসিভ করলাম। হ্যাঁ বল তমা, কি হয়েছে? আর তুই কেমন আছিস? আমার খবর ছাড় বেটা, ফাইমের বাচ্চা হয়েছে, আসবি দেখতে? কি বলিস, কবে? আরে আজকে, আমাকে কিছুক্ষণ আগেই কল দিয়ে বললো। তুই যাবি কিনা বল? ওদের কাছে আমি মৃত, গিয়ে কি করব? দিব একটা মাথায়, কালকে বিকেলে আমরা যাব বলছি। আচ্ছা দেখি, চেষ্টা করব। যা, তোর যেতে হবে না, তোর বেস্ট ফ্রেন্ড, আবার তুই যাবি না। আচ্ছা ঠিক আছে যাব। তবে তমা, একটা কথা বলার ছিল। হুম, বল, আমি শুনছি। রিয়ার সাথে আবার দেখা হয়েছে, ওর একটা বাচ্চা আছে। কি বলিস? কিভাবে আর কোথায়? ও আমার ক্লাস টিচার, ভাবিনি এভাবে দেখা হবে। কি বলিস এসব উল্টাপাল্টা? তুই কি আবার কলেজে ভর্তি হলি নাকি? আমি ভর্তি হতে চাইনি, তোর মামাতো বোন জোর করে ভর্তি করে দিল। সত্যি? রিয়া কি তোর ক্লাস টিচার? হুম। তা মামা, পুরাতন এক্স গার্লফ্রেন্ড দেখে তোর ফিলিংস কি? মজা করিস না তুই তমা, তুই সব কিছু জানিস এরপরেও। আচ্ছা ভাই, সরি। এখন বল কিভাবে কি হয়েছে? এসব পরে বলবো নে। তবে তমা, আমার একটা অনুরোধ রাখবি? তুই আমার বিপদের সঙ্গী ছিলি। হুম, বল কি হয়েছে? যদি আমি কখনো মারা যাই, আমার সব কিছু তুই নিয়ে যাবি, এটা আমার শেষ ইচ্ছা। আবার কি পাগলামো শুরু করলি তুই? আমি অনামিকার সাথে কথা বলছি, তোর আর কলেজে যেতে হবে না ভাই। যা হয়ে গেছে তার বললেও আসবে না, আমার কপাল খারাপ ছিল রে। আচ্ছা বাই, এখন আমি অফিসে যাব। যদি আমি এখান পর্যন্ত আসি তোর খবর আছে কিন্তু, এই বলে দিলাম। যদি উল্টাপাল্টে কিছু করিস না, একেবারে মরার আগে তোরে মেরেই ফেলবো। তোমার সাথে আর কোনো কথা না বলে কল কেটে দিলাম। অফিসে গিয়ে মামার কাজে টুকটাক সাহায্য করতে লাগলাম। বিকেলে একটু আগে অফিস থেকে বের হলাম। বাসায় গিয়ে শুনি অনামিকা নাকি কলেজ থেকে সে যে রুমে ঢুকে দরজা বন্ধ করেছে আর নাকি দরজা খোলেনি। মামির কথা শুনে আমি তাড়াতাড়ি অনামিকা রুমের সামনে চলে গেলাম। রুমের সামনে দাঁড়িয়ে ডাক দিলাম, অনামিকা কি করিস? কিন্তু ভিতর থেকে কোনো জবাব আসেনি। আমি আবারও ডাক দিলাম, অনামিকা প্লিজ তুই দরজা খোল। এবার ভিতর থেকে উত্তর আসলো, আমাকে বিরক্ত করিস না, তুই এখান থেকে যা, আমাকে আমার মতো থাকতে দে। আচ্ছা আমি তোরা বিরক্ত করব না, তুই প্লিজ একবার দরজা খোল। আমি কিন্তু ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে যা। আর তুই না মরতে যেতে চেয়েছিলি, তাহলে এখানে কি করিস? যা না মরতে। আজকের পর থেকে আমাদের বাসায় আর কখনো তুই আসবি না। আমি তোদের বাসায় না আসলে যদি তুই খুশি হোস তাহলে ঠিক আছে, আর আসবো না। তা প্লিজ এখন দরজা খোল, একবার তোর সাথে কথা বলে চলে যাব। অনামিকা আমার কথা মতো দরজা খুলে দিল, আর দরজা খুলে দিয়ে আবার বিছানার উপর গিয়ে বসলো। আমি অনামিকার দিকে তাকিয়ে দেখি ও কান্না করতে করতে একদম চোখ মুখ লাল করে ফেলেছে। বুঝলাম না এতটুকু কারণে কেউ এসব করে। আমি অনামিকার পাশে বসে বললাম, কান্না করতে করতে চোখ মুখ তো একদম লাল করে ফেললি, কেন এমন করলে আমাকে বল। আর আমি মরলে তাতে তোর এমন কি যায় আসে? তুই আবার নতুন কাউকে দেখে বিয়ে করে নিবি। আমি তো তোর আগেই বলেছি আমি সব কিছু হারিয়ে একা হয়ে গেছি, আমার দ্বারা এসব কখনো সম্ভব না। অনামিকা আবার আমার দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখলে মনের একটা তৃপ্তি মিটে। তুই সামনে থাকলে আমার তোরে দেখে ভালো লাগে। আমি কখনো তোর সামনে দাঁড়িয়ে বলবো না আমাকে তুই বিয়ে কর, তোর আমাকে বিয়ে করতে হবে না, কিন্তু আমার চোখের সামনে থেকে তুই দূরে কোথাও যেতে পারবি না। তোর এক নজর না দেখলে আমার কেমন কেমন যেন করে। ভালোবাসার মতো ভালোবাসলে তারই কি গো ভোলা যায়? এখন বল, আমি তোর কিভাবে ভুলবো? আমার চোখের সামনে তুই মারা যাবি, এটা আমি কি করে হতে দিতে পারি? তোর আমি একটা কথাই বলবো, আমার কথা রাখবি? খুব মায়াবী দৃষ্টিতে অনামিকা আমাকে এই কথা বলল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন তুই কান্না বন্ধ কর, আর কি বলতে চাস বলে ফেল। তুই তো তোর জীবন শেষ করে দিতে চাস। মনে কর আজকে থেকে তুই মৃত, তোর জীবনটা আমাকে সঁপে দিয়ে দে। তোর বাসা থেকে বের হতে হবে না, সারাদিন বসে বসে খাবি তুই, যা করার আমি করব। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি তোরে এই নিয়ে লিখিত দিব।
আমি তোর মুখের ওপর একটা কথাও বলবো না, তুই যা বলবি আমি তাই করব। প্লিজ তোর জীবনটা আমাকে দিয়ে দে, আমি তোর কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি। আর কিভাবে বলবো আমি বল? তবে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে, সব কিছু তোরে আমি উজাড় করে দিয়েছি। অনামিকা অনুনয় বিনয় করে কান্না করছে আর এসব বলছে। ওর কথা শুনে জবাব দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই। এটা সত্যি যে অনামিকা আজকে যে কথাগুলো বলল সব কিছু আমার বুকের ভেতর লাগলো। এক হাত টান দিয়ে অনামিকাকে জড়িয়ে ধরে বললাম, আমি এখন কি করব? আমার কাছে যে কোনো রাস্তা নেই। তুই এমন কথা বলিস না প্লিজ। তোর এসব কথা শুনলে আমার খুব মায়া লাগে। আমাকে একটু চিন্তা করতে দে প্লিজ, তাও তুই কান্না করিস না। অনামিকা কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঠিক এভাবে আমি তোকে জড়িয়ে ধরতে চাই, তোর বুকে মাথা দিয়ে এভাবেই ঘুমাতে চাই। আমি জানি না এখন আমার কি করা উচিত, তবে আজকে মনের কথাগুলো খুলে বললাম। জানিস কতটা শান্তি লাগছে আমার। আজকে মনে হচ্ছে যেন আমি তোরে জড়িয়ে ধরে সব কিছু পেয়ে গেছি। আমাকে একবার সুযোগ দে, আমি কখনো তোর সাথে বেইমানি করব না, প্লিজ একবার সুযোগ দে। হঠাৎ করে পিছন থেকে মামি বলল, তোদের রাগ শেষ হলে খেতে পারিস লাদেন, এই যে খাবারগুলো রেখে গেলাম, দুজন মিলে খেয়ে নিও। আর বাবা, তুমিও আমার সন্তানের মতো, তোমার সাথে তো আমি আর মিথ্যা কথা বলতে চাই না। আমার মেয়েটা জীবনে কারো সাথে প্রেম করে নাই। জানি না ও তোমার মাঝে কি এমন পেয়েছে যে শুধু তোমার কথাই বলে। খুব আদরের মেয়ে ও। ওর কষ্ট মা হিসেবে দেখলে খুব খারাপ লাগে। যদি এমন হতো আমাদের সব কিছুর বিনিময়ে ওকে তুমি বিয়ে করতে, তাহলে আমরা সব কিছু তোমার নামে লিখে দিতেও কোনো দ্বিধা করতাম না। তুমি আমাদের বাসায় অনেক দিন ছিলে, এই জন্য তোমাকে আমরা খুব ভালো করেই চিনি। আচ্ছা, এসব এখন ছাড়ো, খেয়ে নাও আগে। এই কথা বলে মামি চলে গেল। অনামিকা আমাকে ছেড়ে বলল, খুব বিরক্ত করলাম না তোরে? দূর, এসব এখন বাদ দে তো। আমি কলেজ থেকে এসে সরাসরি অফিসে চলে গিয়েছিলাম, এখনই কিছু খাওয়া হয়নি। তুই খাবি নাকি? খাবো যদি আমাকে তুই খাইয়ে দিস। এত বড় মেয়েকে আবার খাই দিতে হবে? এটা কোনো কথা? যা, তোর কিছুই করতে হবে না, আমি খাবো না। আচ্ছা ম্যাডাম, আপনার কোনো রাগ করতে হবে না, আমি খাই দিচ্ছি। আমি নিজে খাচ্ছি আর অনামিকাকে খাই দিচ্ছি, তবে এখন বেশ খুশিতে আছে। সত্যি আমি একটা কথা বুঝলাম না, অনামিকা আমার মাঝে কী এমন পেয়েছে যে ও আমাকেই চায়। অনামিকাকে খাইয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে বসে বসে চিন্তা করছি আমি এখন কি করব। সরাসরি তো অনামিকাকে না করা যাবে না। আচ্ছা দেখি, যদি কোনোভাবে কেউ বোঝাতে পারি তাহলে হয়তো আর পাগলামো করবে না। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে ফোনে গেম খেলতে লাগলাম। গেম খেলতে খেলতে একসময় ফোন রেখে ঘুমিয়ে গেলাম। সকালে আবার কারো নরম হাতে ছুঁয়ে আমার ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি অনামিকা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি বিছানায় বসে বললাম, এত সকালে ডাক না দিলে হয় না? তোর জন্য এত সকাল না, কয়টা বাজে দেখলি? অনামিকা শোন, আজকে আমি কলেজে যেতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে, তুই প্লিজ চলে যা। কেন, বাবার সাথে অফিসে যাবি নাকি? না রে, তবে আজকে কোনো এক জায়গায় যাব, পুরাতন কারোর সাথে দেখা করতে হবে। আমাকে বলবি না সেই ব্যক্তিটাকে? প্লিজ তুই এ নিয়ে কোনো প্রশ্ন করিস না, সময় হলে তুই নিজেই জানতে পারবি। প্রিন্সিপাল স্যারের বলা কথা তো তুই আবার। আমার কিন্তু খুব ভয় হচ্ছে। আমি অনামিকার হাত ধরে বললাম, আমি তো তোরে বলছি আমি কারোর সাথে দেখা করতে যাব। আমি সবার সাথে মিথ্যা বলতে পারি, তবে তোর সাথে কখনো মিথ্যা কথা বলবো না। অনামিকা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, তুই থাক। যদি সময় পাস তো আমাকে কলেজ থেকে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তুই যা। খুব মিস করবো তোরে, চল না আমার সাথে। অনামিকা, এবার কিন্তু বেশি হচ্ছে। তোরে রাগাতে আমার বেশ ভালো লাগে, এই জন্যই এমন করি, বুঝিস না কেন তুই? আচ্ছা আমি তাহলে গেলাম। অনামিকা চলে যাওয়ার পর আমি আবার বিছানায় শুয়ে গেলাম। একটু বেলা করেই বিছানা থেকে উঠলাম। এখন আমি রিয়ার সাথে দেখা করতে যাব। ও খুব বিশ্বাস করে বলেছে যেন আমি ওর সাথে দেখা করি। পুরাতন ভালোবাসা তো, এই জন্য হয়তো একটু বেশি মায়া লেগেছে। আর রিয়া বলেছে এটাই নাকি ওর সাথে আমার শেষ কথা, এরপরে আমাকে আর কখনো বিরক্ত করবে না। রেডি হয়ে বাসা থেকে বের হলাম। রিয়ার দেওয়ার ঠিকানায় গিয়ে দেখি রিয়া একটা শাড়ি পরে আগে থেকে বেঞ্চের উপর বসে আছে। আমাকে আসতে দেখে রিয়া একটু দূরে বসে ওর পাশে আমাকে বসতে বলল। তবে আমি দাঁড়িয়ে বললাম, পুকুরের এক কোণার পানি যদি ময়লা হয় তাহলে পুরো পুকুরের পানি সেই ময়লাতে সব পানি ময়লা হয়ে যায়, এজন্য আপনার পাশে বসলেও ঠিক। প্লিজ আর অপমান করতে হবে না আপনাকে, আমি বুঝে গেছি আপনি কি বলতে চান। বাবা ভালো তো ম্যাডাম, বলার আগে সব কিছু বুঝে গেলেন। আচ্ছা রাইসা কোথায়? ওকে তো দেখছি না। ও
ওকে, ওর আন্টির কাছে রেখে আসছি। আমার আজও মনে হয় পুরো একটা পরিবারের মানুষ যুক্তি করে আমার ভালোবাসা নষ্ট করে দিয়েছে আর আমার মাকে মেরেছে। মন চায় সব কটাকে আগুনে পুড়ে জ্যান্ত মেরে ফেলি। আমি তোমাকে এখানে কিছু বলতে এসেছি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বলা শুরু করেন, আমি শুনছি। রিয়া এবার আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে মারার আগের দিন বাবা আমাকে ডেকে নিয়ে বলেছিল যে তোমার সাথে আমার বিয়ে হলে তোমাকে একেবারে মেরে ফেলা হবে, এমনকি তোমার আম্মুকেও মেরে ফেলা হবে। বিশ্বাস করো, আমার ভালোবাসা সত্যি ছিল। আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। জীবনের সব কিছু দিয়ে তোমাকে আমি ভালোবেসেছিলাম। সেদিন তোমাকে বাঁচানোর জন্য রাসেলকে বিয়ে করতে আমি রাজি হয়েছিলাম। বাবার পছন্দের মানুষকে বিয়ে করলে নাকি বাবা তোমাকে ছেড়ে দিবে, এজন্য আমি রাজি হয়েছিলাম। আমি জানতাম না তোমার সাথে এমন কিছু হয়ে যাবে। আর আমি তো তোমাকে গুলি করতে চাই নাই, তুমি নিজেই এমন করেছ। আমার কলিজা ফেটে যাচ্ছিল সেদিন তোমার অবস্থা দেখে। সেদিন আমি তোমাকে মৃতপ্রায় অবস্থায় দেখে আমার কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছিল। কি করব আমি? তখন কিছু বুঝতে পারি নাই, কান্না ছাড়া তখন আমার কোনো উপায় ছিল না। বিশ্বাস করো, আমি তোমার সাথে প্রতারণা করি নাই। আমি ভালোবাসতাম তোমাকে, কিন্তু ভাবতে পারি নাই বাবার কারণে সব কিছু শেষ হয়ে যাবে। রিয়ার কথা শুনে আমি রিয়া থেকে একটু দূরে গিয়ে প্যান্টের চেন খুলে ইস্যু করতে লাগলাম। একটু পরে রিয়ার সামনে গিয়ে বললাম, দেখলি, আবেগে এখন আমার হিসু চলে আসছে। আহা, কি আবেগময়ী কথা! ইস, আমি তো একেবারে বিশ্বাস করে নিলাম। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? তাহলে তোর কি মনে হয় আমি কান্না করব? আমাকে তুই বোকা পেলি যে তুই বলবি আর আমি বিশ্বাস করে নেব? এতটাই বোকা আমি? অপরাধ হয়তো আমিই করেছিলাম, যাকে বাঁচানোর জন্য এত কিছু করলাম, শেষমেশ নিজ হাতেই তাকে গুলি করলাম। চিন্তা করে দেখো, একবার বাজারের নষ্ট মেয়েদের থেকে আমি কতটা নষ্ট। যেই ছেলে আমার কাছে ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চেয়েছিল, তাকে আমি ফিরিয়ে দিয়েছি। আমিও তো তাকে খুব ভালোবাসতাম, কিন্তু আমি কেন এমন করেছি? তোমাকে বাঁচানোর জন্য এমন করেছি। খুব খুব খারাপ মেয়ে আমি। নইলে ভালোবাসা হারিয়ে আজও আমি একা কেন? তবে যে ভালোবাসার জন্য ভালোবাসার মানুষ সব কিছু কোরবানি করে দিয়ে গেল, আমি তাকে কিভাবে ধোকা দেই? সেদিন বাবা খুব জোর করেছিল আমাকে বিয়ে করার জন্য, তবে তুমি মারা যাওয়ার পর আমি আর কবুল বলি নাই। সেদিন প্রমিস করেছিলাম আমি আর কখনো বিয়ে করব না। আমি যদি বাজারের নষ্ট মেয়ে হতাম, তাহলে অনেক পুরুষের ছোঁয়া থাকতো আমার শরীরে। তবে আমি মাঝে মাঝে যাকে জড়িয়ে ধরতাম, তার ছোঁয়া আছে আমার শরীরে। সেটা আমার পুরনো প্রেমিক। ভালোবাসতাম যে তাকে খুব আমি, এই জন্য দ্বিতীয় কোনো পুরুষকে টাচ করতে দেইনি শরীরে। আমি একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, তাহলে রাইসা কে? ও কি তোমার মেয়ে না? আমার কথা শুনে রিয়া হাসি দিয়ে বলল, হ্যাঁ, ও আমার মেয়ে। আমি মিথ্যে কথা বলবো না, তবে আমি কখনো বিয়ে করব না বলে প্রতিজ্ঞা করেছিলাম। মাঝে মাঝে মা ডাক শুনতে খুব ইচ্ছে হতো আমার। আর যখন শুনলাম বান্ধবীর যমজ বাচ্চা হয়েছিল, তখন খুব রিকোয়েস্ট করে ওর কাছ থেকে একটা বাচ্চা নিয়ে আসি, আর তার নামেই রাইসা। তোমাদের শহরে আমার যাওয়া মানা ছিল, বিশেষ করে ফারজানা খুব রেগেছিল। এজন্য মাঝে মাঝে মাঝরাতে তোমার কবরের পাশে গিয়ে খুব কান্না করতাম। কিন্তু তোমাকে যখন আমি প্রথম দেখেছি, সেদিন মনে হয়েছিল যে উপরওয়ালা আমার ডাক শুনেছে। তবে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, এই জীবনে কেন, কোনো জীবনেও তুই মাপ পাবি না। সেদিন যদি তুই আমাকে এভাবে মারতে পারিস, তাহলে আজকে আমি কিভাবে বিশ্বাস করব যে তুই যা বললি তা সব সত্যি কথা? আমি তোর একটু বিশ্বাস করি না। তোর দু চোখের সামনে দেখলে আমার ঘৃণা আসে। যে এক সময় বলতো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর আজকে সে। আমি এবার রিয়ার পাশে বসে বললাম, ভালোবাসার মাঝে একটা সুখ থাকে, অনুভূতি থাকে, বিশ্বাস থাকে, যেগুলোর একটাও তুই রাখিসনি। মনে কর আমি তোর সব কথা মানলাম, কিন্তু আমাকে তো একবার তখন এই কথা বলতে পারতি নাকি? তুই তোর বাবার কথা শুনে হাত পা গুটিয়ে বসেছিলি। তোর বাবা আমাকে কি দিয়েছে? আমার মাকে মেরেছে উনি। ওরে আমি সামনে পেলে রাস্তায় ভরা মানুষের মাঝে গলায় ছুরি চালিয়ে মারব। আমার বাবা এখন সব কিছু। আমি তোর মুখ থেকে তোর বাবার ডায়লগ শুনতে এখানে আসিনি, হুদা এখানে এসে সময় নষ্ট করছি। ধুর। রিয়া আমার হাত ধরে বলল, বসো একটু প্লিজ। আর হয়তো তোমার সাথে এভাবে বসে কথা বলার মতো অনুমতি পাবো না। তোর কি মনে হয় আমি তোর কথা শুনে আবারও আসবো তোর কাছে? আর আমার কাছে মাপ চাওয়া তোর বড় ভুল হবে।
তোর উপর আমার শুধু রাগ আর অভিমান জমা আছে। আমি যদি পৃথিবীর সবচেয়ে বেশি কাউকে ঘৃণা করি তাহলে সেই ব্যক্তিটা তুই। এখন আর আমাকে কাউকে ভালোবাসতে ইচ্ছা করে না, এসবের উপর ঘৃণা লাগে আমার। আসলে ভালোবাসা বলে কোনো শব্দই নেই, যা আছে সব ধোঁকা। আমাকে যদি তুমি নিজ হাতে মারতে পারো তাহলে কি আমাকে মাফ করবে তুমি? এবার আমি রিয়ার দিকে চোখ লাল করে তাকিয়ে বললাম, আমি কি তোর মতো যে নিজ হাতে ভালোবাসা মানুষকে গুলি করব? ভালোবাসা মানুষকে সম্মান করি বলে আজও তুই এখানে বসে আছিস, না হলে কি করলে আমাকে তুমি ক্ষমা করবে? জানি না। আমাকে এমন প্রশ্ন তুই করবি না। প্লিজ বলো না, আমি তোমার কাছে খুব বড় অপরাধী, যে করে হলেও হোক। আমি কি চলে যাব? একটা প্রশ্ন আমার মনে থেকেই গেল যে তুমি যদি বেঁচে থাকো তাহলে ওখানে যার জন্য আমি কান্না করি সেই মৃত মানুষটাকে। তুই নাটক করতে পারবি আর আমি করলেই দোষ? সেদিন মরতে মরতে আমি বেঁচে গেছি, এই জন্য মর্গে থেকে একটা লাশের মুখ কেটে আমি ওকে আমার নাম দিয়ে দিয়েছি। আর আমি পালিয়ে এখানে চলে আসছি যাতে তোর মতো কিছু মেয়েকে দেখাতে পারি আমি কি ছিলাম। সত্যি কি আমি মাফ পাওয়ার যোগ্য না? আমার দিকে একবার তাকিয়ে বলো। একেবারে জীবনের মাপ পাওয়া পেয়ে যাবি যেদিন দেখবি মাপ চাওয়ার মতো ব্যক্তিটা একেবারে জন্মের মতো কবরে চলে গেছে। কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি আমি, সেটা শুধু আমিই জানি। তুই তো সব কিছু নিয়ে সুখে আছিস, কিন্তু আমি পারলাম না। ভালো থাকিস। এ কথা বলে আমি আমার মতো হেঁটে চলে আসলাম। রিয়া পেছনে দাঁড়িয়ে থেকে হয়তো কান্না করছে। বিকেলে ছাদে বসে আছি, তখন অনামিকা আমার পাশে এসে বলল, কি খবর মিস্টার? কি করেন? ও তুই পাশে বস। আমি এখানে বসার জন্য আসিনি, আজকে স্পেশাল কিছু করব। তুই রাজি তো বল? দেখ ভাই, এমনি আজকে আমার মন খারাপ, এর ভেতরে তুই আবার কোন পাগলামো করিস না প্লিজ। কি নিয়ে তোর মন খারাপ? তোর কেউ কিছু বলেছে বা কেউ মেরেছে? আমাকে শুধু একবার বল, বিষয়টা আমি দেখছি। থাক, আপনাকে আর দেখতে হবে না, তবে আমাকে একটু একা থাকতে দে। এই 1 মিনিট, তুই এখানে বস, আমি যাব আর আসবো। এই কথা বলে আবার অনামিকা দৌড়ে নিচে চলে গেল। একটু পর আবার হাতে করে একটা ব্যাগ নিয়ে উপরে আসলো। আমি রাতে ব্যাগ দেখে বললাম, কি ব্যাপার, কাহিনী কি বলতো? তুই কি করতে চাইছিস? তোরে নিয়ে আমার অনেক ইচ্ছা আছে, সেগুলোর মাঝে এটা একটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করছি। এই নে মেকআপ বক্স, আমাকে একটু সাজিয়ে দিবি? তোর মাথা খারাপ হয়ে গেছে? কলেজ থেকে এসে কি তোর মাথাটা গেছে? তুই তো এমনিতে অনেক সুন্দরী, এর মাঝে সাজুগুজু করার কি দরকার? গোলাপ সুন্দরী, তোমার এই রূপ দেখে মরি। তোমার রূপে করেছ আমায় জাদু। সাজুগুজু করলে তোমাকে লাগবে আরও নীল পরীদের মতো মায়াবী মায়াবতী। যেভাবে আসো তো এভাবেই ঠিক আছে, আর সাজার দরকার নেই। আমার কথা শুনে অনামিকা একটু লজ্জা পেয়ে বলল, এভাবে বলিস না, আমার লজ্জা লাগে যে। এখন প্লিজ তুই আমাকে সাজিয়ে দে, আজকে আমি তোর কোনো নিষেধ শুনবো না। এমনটা করা কি খুব জরুরি? আমি আগে কাউকে সাজিয়ে দিইনি, এসব সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার। তোর আইডিয়া আর করতে হবে না, আমি তোরে যেভাবে বলছি ঠিক তাই তাই কর। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বললেও তো তুই এখন শুনবি না, শুধু পাগলামো করবি। এর থেকে তোর কথা শোনাই ভালো হবে বলে আমি মনে করি। অনামিকা আমার গাল টেনে বলল, এই তো আমার লক্ষ্মী বাবুটা আমার কথা রাখছে। অনামিকা বলে দিচ্ছে কিভাবে করতে হবে, আর আমি তাই তাই করছি। অনামিকাকে সাজিয়ে বললাম, হয়েছে তোর এখন? যেভাবে বললি তাই করলাম, এখন তুই খুশি নাকি? অনামিকা দাঁড়িয়ে শরীর থেকে কাপড় খুলে অর্ধলঙ্গ হয়ে বলল, আমাকে এখন তুই নিজ হাতে শাড়ি পরিয়ে দিবি, আমি তোর হাতে শাড়ি পরতে চাই। আমি চোখে আঙ্গুল দিয়ে চেপে ধরলাম। এসব কি করছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কাপড় পর বলছি। আমি এখন কিছু জানি না, তুই আমাকে এখন শাড়ি পরিয়ে দিবি, এখন শুধু এটাই জানি আমি। আমার দিকে তাকা বলছি। সব কিছুর মাঝে পাগলামো ভালো লাগে না অনামিকা। যদি অন্য পাশের ছাদ থেকে তোরে কেউ এভাবে দেখে তাহলে কি তোর ভালো লাগবে? অনামিকা আমার চোখ থেকে হাত ছড়িয়ে বলল, আমার দিকে একবার তাকা, আমার সব কিছু শুধু তোর জন্য। আমি আমার পুরো জীবনটাই বরবাদ করে দিব যদি তোকে না পাই। আমার এই জীবনে তোর খুব দরকার, আর আমার শরীরে তুই হাত না দিলে কে দিবে? আর তুই যদি চাস সবাই আমার শরীর দেখুক, তাহলে আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো। তুই যা বলবি আমি তাই করব। যদি আমার ভালো চাস তো আমাকে এখন তুই শাড়ি পরিয়ে দিবি, আমি তোর মাঝে সবসময় মগ্ন হয়ে থাকি। আর তুই যদি আমাকে আজকে শাড়ি পরিয়ে না দিস তাহলে আমি আজকে আর কিছু পরবই না, এভাবেই ঘুরে বেড়াবো। কেন এভাবে পাগলামো শুরু করলি বল? আমি কাউকে বলেছিলাম ওর ছাড়া আমি দ্বিতীয় কাউকে শাড়ি পরিয়ে দেব না। তুই নিজে পরে নে প্লিজ, তুই কোনো পাগলামো করিস না। তুই যা যা বললি আমি সব কিছু শুনলাম, এখন তুই নিজে শাড়িটা পরে নে প্লিজ অনামিকা প্লিজ। অনামিকা আমার চোখের ওপর চোখ রেখে বলল, তুই যেমন তোর কথা নড়চড় করবি না, আমিও করব না। আমি যেটা বললাম যদি না করিস তাহলে আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো।
এই ছাদের মানুষ, তোমরা সবাই দেখো যে আমি অনামিকার মুখে হাত দিয়ে চেপে ধরে বললাম, প্লিজ এসব বলিস না, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি কিছু বুঝতে চাই না। আমি যেটা বললাম, আমাকে এখন তুই শাড়ি পরিয়ে দিবি। পাগল মেয়ে, আমি এখন শতবার বললেও শুনবে না। কাঁপা কাঁপা হাতে শাড়িটা নিলাম। অনামিকা হেসে হেসে বলছে, ধীরে ধীরে শাড়ি পরিয়ে দিবি। আমার জীবন যৌবন যা কিছু আসে সব তোর জন্য। তুই আমাকে যেভাবে বলবি আমি সেভাবেই তোর সাথে থাকতে রাজি আছি। শুধু একবার বলিস যে আমার বউ হবে অনামিকা তুমি, আর কিছু লাগবে না আমার। অনামিকার কথা মতো আমি ওকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। শাড়ি পরানো শেষ হলেই যখন ওর পেটে কুচি দেব, তখন অনামিকাকে বললাম, এটা বরং তুই কর প্লিজ। আমার কথা শুনে অনামিকা চোখ বন্ধ করে বলল, আমি এখন কিছু জানি না, তুই কি করবি না করবি এটা তোর বিষয়। বুঝেছি। এই মেয়েটা হাজারবার বললেও শুনবে না আমার কথা। আমি হাঁটু গেড়ে বসে ওর পেটের মাঝে শাড়ির কুচি দিতে লাগলাম। কুচি দেওয়া শেষ হতেই অনামিকা ওর পেটের সাথে আমার মাথা চেপে ধরল। এই মেয়ে পাগল হয়েছে বুঝেছি। কোনো মন্দকে ছাড়িয়ে বললাম, সব কিছুতে বেশি বেশি ভালো না ম্যাডাম, বুঝলেন? তোর সাথে এখানে দাঁড়িয়ে থাকলে আর কি যে আবদার করে বসবে কে জানে। আমি ভাই গেলাম, তুই এখানে দাঁড়িয়ে থাক। আমার কথা শুনে সাথে সাথে অনামিকা আমার হাত ধরে বলল, এখন তুই কোথাও যেতে পারবি না। আমি এখন তোকে নিয়ে মার্কেট করতে যাব। প্লিজ অনামিকা, আজকের মতো আমাকে ছেড়ে দে, আমি খুব টায়ার্ড। আমি কিছু জানি না, তুই এখন আমার সাথে যাবি এটাই শুধু জানি। প্লিজ আজকের এই দিনটা শুধু আমাকে দিয়ে দে তুই। আমি আর কোনো দিন তোর কাছে কিছু চাইবো না, প্লিজ শুধু আজকে। আচ্ছা ঠিক আছে, তুই নিচে গিয়ে অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি। অনামিকা আমার কথা শুনে সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ তোকে আমার প্রিয় মানুষ। আমার যে ইচ্ছাগুলো আছে সেগুলো মনে হচ্ছে ধীরে ধীরে পূরণ হতে চলছে। আমাকে ছাড় তুই, নাহলে কিন্তু আমি যাব না বলে দিলাম। অনামিকা আমাকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা এই তরে ছেড়ে দিলাম, এখন তাড়াতাড়ি রেডি হন স্যার, নিচে চলেন। অনামিকার সাথে নিচে নেমে আমি রেডি হতে লাগলাম। ইদানিংও আমার কাছে অনেক অবুঝ অবুঝ আবদার করে, যেগুলো আমার পক্ষে পূরণ করা খুব কঠিন হয়ে যায়। ও আমাকে জোর করে সব কিছু আদায় করে নেয়। এগুলো আমার একদমই পছন্দ না। অনামিকা বুঝতে চায় না যে আমার এসব একদমই ভালো লাগে না। ভালোবাসার জন্য আলাদা একটা মন লাগে। তবে আমি এটাই বুঝি না যে অনামিকাকে আমি পছন্দ করি না কেন। আরও ভালোভাবে আমায় ওকে বুঝিয়ে বলতে হবে। তবে এখন এত কিছু বলা যাবে না। রেডি হয়ে অনামিকাকে নিয়ে বের হলাম। রাস্তার মাঝে রিকশায় উঠেই আমার হাত ধরা ইত্যাদি আরও অনেক কিছুই করেছে। আমি শুধু চুপ থেকে এগুলো সহ্য করেছি। সব কিছু শেষে বাসায় যাওয়ার আগে আমি বললাম, অনামিকা চল এখন এক জায়গায় যাই, গিয়ে আমি কিছু মার্কেট করব। এটাই হয়তো আমার জীবনে শেষ মার্কেট হবে, আর কখনো তোর সাথে এভাবে আসা হবে না। আমার কথা শুনে অনামিকা মন খারাপ করে বলল, তুই এভাবে বললি কেন? হঠাৎ করে কি হয়েছে তোর? কিছু হয়নি, তুই চল আমার সাথে। অনামিকাকে নিয়ে আমি একটা দোকানের সামনে চলে গেলাম। দোকানের সামনে যেতেই অনামিকা আমার হাত ধরে বলল, প্লিজ আমি তোর পা জড়িয়ে ধরে বলছি এখান থেকে চল, আর কখনো তোর কাছে এসব বায়না করব না আমি। আরে চল দেখি কিছু কেনা যায় কিনা, তুই শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবি। দোকানের সামনে গিয়ে বললাম, মৃত মানুষকে মাটি দেওয়ার জন্য যা যা দরকার সেই কাফনের কাপড়গুলো দেন তো। আমার কথা শুনে দোকানদার বলল। অনামিকা আমার হাত ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। অনামিকা হয়তো বুঝে গেছে আমি কি করতে চাইছি। কাফনের কাপড়গুলো হাতে নিয়ে বললাম, চল এখন বাসায় যাই। আমি হয়তো প্রথম ব্যক্তি যে নিজের কাফনের কাপড় নিজেই কিনে নিয়ে আসছি। বিষয়টা চিন্তা করে খুব ভালো লাগছে জানিস। তবে তোর চোখে পানি মানায় না। আমি তোর আগেই বলেছি আমার এই জীবনের কোনো মূল্য নেই। আমার সাথে তোর জীবন জড়ালে তুই নিজেও বরবাদ হয়ে যাবি। এই জন্য আমি তোর আগেই বলেছি যে আমার কাছ থেকে দূরে থাক। রাস্তায় অনামিকার কিছু বলেনি। বাসায় যাওয়ার পর অনামিকা সব কিছু নিচে ছুঁড়ে ফেলে দিয়ে আমার কলার ধরে বলল, তোর মরার খুব শখ তাই না? চল আমি তোকে আজকে মারবো। তোকে মেরে কিছুক্ষণ পর আমি নিজেই মরে যাব। আমি তোকে ভালোবাসি বলে তুই পাগলামো করিস না। আজকে সব কিছু শেষ করে দিব, চল আমার সাথে। মামা তাড়াতাড়ি এসে অনামিকাকে ধরে বলল, পাগল হলি তুই? হঠাৎ করে কি হয়েছে তোর যে ওকে এভাবে কলারে ধরলি? অনামিকা কান্না করতে করতে বলল, বাবা ও নিজের কাফনের কাপড় নিজেই কিনে নিয়ে আসছে। ও মারা গেলে আমি কি নিয়ে বাঁচবো বাবা? আমি বলছি তার জীবনটা আমাকে ভিক্ষা দিয়ে দে। সারা জীবন বসে বসে খাবি, দরকার হলে। আমি তো শুধু একটু ভালোবাসা চাইছি বাবা, আর কিছুই না। কেন ও বোঝে না? আমি কি করব বলো বাবা তুমি? ও মারা গেলে আমি কি নিয়ে বাঁচবো? ওকে যে আমি খুব ভালোবাসি বাবা। মামা অনামিকার মাথায় হাত দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুই এখন রুমে যা, আমি বিষয়টা দেখছি। মামি এসে অনামিকাকে ধরে নিয়ে গেল। মামা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, এইসব পাগলামোর কোনো মানে আছে বল?
এত এত বছর পার হয়ে গেল, এরপরও কোনো কিছু মনে হচ্ছে বলতে পার নাই। তবে তোমার যা ইচ্ছে তাই কর, আমি না করব না। এখন রুমে গিয়ে বিশ্রাম না চাও? মামার কথা শুনে আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে শুয়ে অনামিকার কথা ভাবতে লাগলাম। হঠাৎ করে রিয়ার কথা আমার মাথায় চলে আসলো। তখন রিয়া বলল যে ও নাকি এখনো বিয়ে করেনি, কিন্তু আমি তোকে বিয়ের বিড়িতে বসতে দেখেছি। তবে আর যাই করুক না কেন, রিয়াকে আমি কখনো ক্ষমা করব না। ও আমার ভালোবাসা নিয়ে খেলা করেছে, মিথ্যাবাদী মেয়ে। তবে বারবার আমার মাথায় একটাই কথা চলে আসে, যে রিয়া এখনো বিয়ে করেনি কেন। এই প্রশ্নটা যেন আমার মাথা থেকেই সরছে না। রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখন অনামিকা রুমে ঢুকে আমার পাশে বসে বলল, সরি তখনের জন্য। আর কালকে তোর জন্য বড় একটা সারপ্রাইজ আছে কলেজে। এখন শুধু এটাই বলতে আসছি এখানে। আমি কিছু বলবো, তখন অনামিকা আমার মুখে হাত চেপে রেখে বলল, তোর এখন কোনো কথা বলতে হবে না, ঘুমা তুই। তুই তো জানিস আমি একটু পাগল টাইপের, ভালোবাসার জন্য একটু বেশি পাগলামো করি, আর কিছুই না। কাউকে ভালোবাসা কি অপরাধ তুই বল? আমি তো তোকে পছন্দ করি, অন্য কাউকে তো আর না। আচ্ছা ঠিক আছে, তুই এখন ঘুমা, সকালে কথা হবে। এই কথা বলে অনামিকা চলে গেল। আমার মাথায় এখন কোনো আইডিয়া নেই যে অনামিকার সাথে আমি কি করব। আমি বিশ্বাস করি অনামিকা আমাকে ভালোবাসে, কিন্তু আমার মন চেয়ে অন্য কারো ভালোবাসাই ছিল। যদি এখন কিছু বলতে পারি না, তবে দেখি সামনে কি হয়। কাউকে না কাউকে তো বিয়ে করতে হবে। তবে আমি তো বলেছিলাম, এই এক জীবনে রিয়াকে যদি না পাই, তাহলে আমি কাউকে কিভাবে বিয়ে করব। তোর এসব চিন্তা করে আর মাথা নষ্ট করতে পারবো না। এমনিতে অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমানো দরকার। আর কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শুনি অনামিকা নাকি একটু আগে কলেজে চলে গেছে, আর আমাকে বলেছে একটু দেরি করে যাওয়ার জন্য। বুঝলাম না আজকে আবার ওর কী হয়েছে যে এত তাড়াতাড়ি কলেজে চলে গেল, তা আবার আমাকে কিছু না বলে। কাহিনী কি এটাই তো বুঝতে পারছি না। আমি রেডি হয়ে নাস্তা করে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজের মাঠে যেতেই দেখি সবাই বাইরে দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখলাম এক সাইডে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে অনামিকা একটা ফুলের তোড়া এনে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, আজকে আমি পুরো কলেজের সবার সামনে বলতে চাই আমার এই মনের কথা। ভালোবাসা কী জিনিস এই শব্দটা আমার অচেনা ছিল, কিন্তু তোমাকে দেখে মনের ভেতর আলাদা একটা ফিলিংস কাজ করে। এটাই হয়তো ভালোবাসা। আমি আমার ভবিষ্যতের দিনগুলো তোমার হাত ধরে চলতে চাই। আমার প্রিয় ব্যক্তি তুমি, যার কাছে আমি আমার সুখ খুঁজে পাই। অনেকেই তো অনেকভাবে প্রপোজ করে, কিন্তু আমি এত কিছু বলতে পারি না। আমি সোজাভাবেই একটা কথা জানি, সেটা হলো যে আমি তোমাকে ভালোবাসি। আগে এক সময় হয়তো ভয় আমি তোমাকে এই কথা বলতাম না, আর আজকে দেখে তোমাকে ভালোবেসে আমি কতটা সাহসী হয়ে গিয়েছি। আমি এখন পুরো কলেজের সামনে বলছি আমি তোমাকে ভালোবাসি। জানি না আমাকে তুমি গ্রহণ করবে কি না, এরপরও আমি বলবো তোমাকে ভালোবাসি। তোমার সুখ দুঃখের সাথী হতে চাই। আমি কোনো রাজপ্রাসাদে থাকতে চাই না। তুমি যদি আমাকে ভালোবেসে ছনের ঘরে রাখো, তাও আমি তোমার সাথে থাকতে রাজি। একটু কি জায়গা হবে তোমার বুকের বাপাশে? আমি সারা জীবন চাবি ছাড়া তালা খুলতে চেষ্টা করেছি, কেন জানো? যাতে তোমার মনের ভিতরে চাবি ছাড়াই যেন তোমার মন চুরি করে নিয়ে পালাতে পারি। তবে জানি না আমি কতটুকু সফল হতে পেরেছি। এরপরও আমি তোমাকে ভালোবাসি। তোমার মনের ভেতরে কি আমার জন্য একটু জায়গা হবে? সবার সামনে এত কথা বলতে চাই না আমি। আমার শেষ কথা আমি সন্ধে সন্ধে বলতে চাই যে ভালোবাসি ভালোবাসি। বলতে চাই আজও, ভালোবাসা শেষ হবে না এই বুকে আজও। জনম জনম তোমায় চাই, এক জনমই পেতে চাই। ভালোবেসে হারিয়ে যাব, জনম জনম তোমায় চাইব। ভালোবাসা বল আমায়, অপেক্ষা করব আমি। তোমায় নিয়ে স্বপ্ন দেখি, নীল আকাশের স্বপ্ন তুমি। অনেক অনেক আই লাভ ইউ। আশা করি আমাকে তুমি ফিরিয়ে দেবে না। কলেজের সবাই এখন আমার দিকে তাকিয়ে আছে। ভাবিনি অনামিকা পুরো কলেজের সামনে আমাকে এভাবে প্রপোজ করবে। রিয়ার দিকে চোখ পড়তেই দেখি ও মাথা নিচু করে কোনো কিছু চিন্তা করছে হয়তো। সবাই হয়তো এটাই ভাবছে যে আমি এখন কি উত্তর দেব। তাড়াতাড়ি অনামিকার হাত ধরে টেনে তুলে বললাম, যদি এসব পাগলামো করিস তাহলে আমি মরার আগে হারিয়ে যাব, আমাকে আর পাবি না। আর এভাবে তোর প্রপোজ করার কী দরকার ছিল? প্লিজ তুই ক্লাসে চল। অনামিকা আমাকে ছাড়িয়ে বলল, আমি তোর মুখ থেকে উত্তর শুনতে চাই। এখন যদি তোরে আমি উত্তর দিই তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবি তুই। আমি সত্যি এখান থেকে পালিয়ে যাব। আর তুই কি সেটাই চাস বল? অনামিকা আর কিছু না বলে আমার মুখের দিকে তাকিয়ে বলল, খুব আশা করে প্রপোজ করেছিলাম, ভেবেছিলাম তুই উত্তর দিবি। তবে আমি চাই না তুই আমার সামনে থেকে চলে যা। আমি তোকে ঠিক এভাবেই আমার সামনে দেখতে চাই, তাও আমাকে ছেড়ে তুই চলে যাবি না। থাক, আমার উত্তরের দরকার নেই।
আমি এবার হেঁটে হেঁটে রিয়ার সামনে চলে গেলাম। রিয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে, হয়তো অনামিকা আমাকে প্রপোজ করেছে এজন্য। আমি রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে রাইসাকে বললাম, আম্মু তুমি কেমন আছো? রাইসা আমাকে বলল, ওই মেয়েটিকে যে তোমাকে আই লাভ ইউ নাকি কি বললো? তুমি তো দেখি খুব পাকা পাকা কথা বলতে পারো আম্মু। ও হলো আমাদের বাড়িওয়ালার মেয়ে, একটু পাগল টাইপের, সবসময় আমার পেছনে পড়ে থাকে আর কি। এখন আমার সাথে চলো। রাইসা ওর আম্মুকে বলল। আম্মু আমি যাব নাকি? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমার এই একটাই মেয়ে, ওর সাথে এত ভাব জমাবেন না। কয়েকদিন সময় তো, পরে হয়তো আপনি না হয় আমি উধাও হয়ে যাব, তখন রাইসা হয়তো আপনাকে খুব মিস করবে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আড়ালে কান্না করতে হবে না। আর এখন কান্না করে কি হবে? যখন কান্না করার দরকার ছিল তখন তো হেসেছিলেন। আর আমি তো আপনাকে বলিনি কোথায় চলে যেতে। রাইসা আম্মু চলো আমরা যাই। রাইসাকে নিয়ে ক্লাসে চলে গেলাম। তবে অনামিকা মন খারাপ করে ক্লাসে বসে আছে। ও হয়তো আশা করেছিল আমি ওকে কিছু হলেও বলবো। রিয়া ক্লাসে আসার পরেই সুমন দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। রিয়া চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আচ্ছা ঠিক আছে বলো, শুনি কি বলতে চাও। তখন সুমন বলতে শুরু করলো, ম্যাডাম, আপনি এখানে নতুন জয়েন করেছেন, সেই হিসাবে আপনাকে আমি একটু সম্মান করি। কিন্তু যখন থেকে শুনলাম আপনার মেয়ের নাকি বাবার পরিচয় নেই, তখন আমার কাছে এই বিষয়টা খারাপ লাগতে লাগলো। আপনার মতো সম্মানীয় একজন শিক্ষক, কিন্তু আপনার মেয়ের বাবার পরিচয় নাই, এটা কি কোনো কথা ম্যাডাম? নাকি এখানে অন্য কিছু আছে ম্যাডাম? সকাল সকাল রিয়া সুমনের মুখ থেকে এমন কিছু শুনবে ও হয়তো আশা করেনি। পুরো একটা ক্লাসের ভিতর এসব কথা বলল। টেনশনে রিয়ার কপাল থেকে ছোট ছোট ঘামের ফোঁটা বেয়ে নিচে পড়ছে। তবে রিয়া আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে কিছু একটা বলতে চেয়েছে। বিষয়টা আমার কাছে বেশ খারাপ লাগলো। সুমন হয়তো রিয়ার বিষয়ে কিছু জানে না, তবে আমি তো সব জানি না কি। যদি রিয়ার সাথে আমার শত্রুতা আছে সেটা শুধু আমার পার্সোনাল, কিন্তু আমার সামনে ওকে কেউ কিছু বলতে পারবে না। বললে একেবারে জায়গায় ভরে দেব। যে ভালোবাসার মানুষের জন্য নিজের জীবন দিয়েছি, আবার আমার সামনে তাকে যদি কেউ এভাবে অপমান করবে, এটা তো হতে পারে না। আমি দাঁড়িয়ে সুমনকে বললাম, তুই ম্যাডামের কথা বলিস কেন? আগে তো তুই নিজের চরকায় তেল দে। আমি তো পরশুই দেখলাম তোরে পতিতা পল্লীতে, ওখানে যেতে তো লজ্জা করে না? আর রাইসার বাবা আছে কি না আছে সেটা কি তোরে বলতে হবে? যখন ওর বাবার দরকার হয় তখন ওর বাবা আসবে। তোর বাবা মা কি একটু তোর এসব শেখায় নেই যে শিক্ষককে কীভাবে সম্মান করতে হয়? শালা মূর্খ কোথাকার। আমার কথা শুনে সুমন রেগে আমার সামনে এসে বলল, তুই কারে কি বলছিস জানিস তো? আমি চাইলে তোর কি করতে পারি? আর তুই ম্যাডামের পক্ষ নিয়ে কথা বলছিস কেন? নাকি কোনোভাবে এই মেয়েটা তোর? ঠাস ঠাস করে সুমনের গালে দুইটা চড় দিয়ে বললাম, মুখ সামলে কথা বল। আমি তোর মতো নষ্ট ছেলে না যে যার তার সাথে বেয়াদবি করব। আজকে যদি ক্লাসের ভিতরে এই কথা না বলে তুই শুধু বাইরে বলতি, তাহলে তোর অবস্থা খুব খারাপ হতো। সুমন যে উল্টো আমাকে চড় দেবে, তখনই অনামিকা দাঁড়িয়ে বলল, ওর গায়ে যদি একটা ফুলের টোকাও দিস, তাহলে আমি কসম করে বলছি তোকে বাড়ি থেকে তুলে এনে মারবো। এজন্য যদি আমার জেলে যেতে হয় তাও আমার কোনো আপত্তি নেই। তুই তো জানিস ওর জন্য আমি সব কিছু করতে পারি। ভালোই ভালোই এখান থেকে চলে যা বলছি, পারলে নিজে কিছু কর। বাবার চাচার ক্ষমতা দেখিয়ে কয়দিন চলবি? এজন্য বলছি নিজে পারলে কিছু কর, নইলে ফোট এখান থেকে। সুমন হাসতে হাসতে বলল, ম্যাডামের সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি তো শুধু ওনার বিষয়ে জানতে চেয়েছিলাম। আজকে তোরা দুজনই আমার সাথে যা করলি না, এর ফল কিন্তু খুব খারাপ হবে, এটা শুধু মনে রাখিস। এই কথা বলে রাগে চোখ লাল করে সুমন ক্লাস থেকে বের হয়ে গেল। রিয়া যে এতক্ষণ ভয়ের ভিতরে ছিল সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমি নিচে বসে অনামিকাকে বললাম, আমি কথা বলছিলাম না, এর মাঝে আবার তোর দাঁড়ানোর কি দরকার ছিল? ওর সাথে ঝগড়া করলে আমি করব? তুই একটা মেয়ে মানুষ হয়ে। অনামিকা আমার হাত ধরেই বলল, আমার সামনে তোকে কেউ মারতে পারবে না। দরকার হলে তোর জন্য আমি মার খাবো, তাও আমার সামনে তোকে কেউ কিছু করতে পারবে না। এর মাঝে আবার রিয়া বলল, আজকের মতো ক্লাস এখানেই শেষ, সবাই ক্লাস থেকে বের হয়ে বাইরে চলে যাও। তোমরা দুজন একটু বসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আর আমাদের দিকে ইশারা করেই বলল। রিয়ার কথা শুনে সবাই ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। এবার রিয়া অনামিকাকে বলল, তুমি আমার মেয়েকে নিয়ে একটু ক্লাসের বাইরে যাবে, ওর সাথে আমার কিছু কথা আছে। রিয়ার কথা শুনে অনামিকা আমার দিকে তাকিয়েই বলল, কোনো কিছু আছে তো এখানে, যা তুই আমাকে বলতে চাস না। আমি জানি এখানে কোনো এক কাহিনী আছে, তবে আমি কিছুই বলবো না তোকে। তোর যা মন চায় তাই করতে পারিস তুই। অনামিকা এই কথা বলে রাইসাকে কোলে নিয়ে ক্লাস থেকে বের হয়ে চলে গেল।
ওরা যেতে রিয়া বলল, আমার জন্য কারোর সাথে তোমার ঝগড়া করতে হবে না। আর ও তো ঠিক কথাই বলেছে যে রাইসার কোনো বাবা নেই। মাঝে মাঝে বলে, আম্মু আমার বাবা কোথায়? সবাই বাবার পরিচয় দেয়, আমি কেন দিতে পারি না? তখন আমি আড়লে কান্না করি, কিছু বলতে পারি না। কি বলবো? আসলেই সত্যিই তো ওর বাবা নাই। মানুষের অনেক কথা শুনতে হয়, তাও আমি কিছু বলি না। সবসময় চুপচাপ থেকেই এসব সহ্য করি। এসব কথা শুনতে শুনতে আমার এখন অভ্যাস হয়ে গেছে। যে ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখতে চাই না কখনোই, তার জন্য নিজের বুকে গুলি খেলাম। আবার আমার সামনে সে মানুষটাকে অবমানিত করবে, আমি তাকে ছেড়ে দেব? হয়তো তাকে এখন আমি আর ভালোবাসি না, কিন্তু তাকে মন থেকে সম্মান করি তো। তার উপর আমার প্রতিশোধ নেওয়ার খুব ইচ্ছে। আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে ও। 4টা বছর আমার নষ্ট করেছে মন, তাই তাকে। রিয়া আমার কথা শুনে মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কান্না করতে লাগলো আর বলল, আমি খুব খুব খারাপ মেয়ে, বিশ্বাস করো। আমি তোমাকে বাঁচানোর জন্য এসব করেছিলাম, কিন্তু কে জানতো এমন একটা কিছু হয়ে যাবে। আমার সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে এই কথাগুলো না বলা। ভাবছিলাম আমি নিজেকে কোরবানি দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে নেব। আর দেখো, আমি এতটা বোকা মেয়ে, যা চিন্তা করছি হয়েছে তার বিপরীত। তো এখন কান্না করছো কেন? এখন কান্না করলে কি আর হবে? তবে একটা কথা সারা জীবনের জন্য মাথায় ঢুকিয়ে রাখো, ভুল করেছো, খুব বড় ভুল করেছো। আর কখনো আমি তোমার জীবনে ফিরে আসবো না। যেদিন তুমি আমার বুকে গুলি করেছো, সেদিনই তোমার কাছে আমি মরে গেছি। এখন যা দেখছো, ভেতরে পাথর দিয়ে গড়া একটা মানুষ। এখন আর কারো কথার মায়ায় পড়ি না। চোখের সামনে কেউ যদি ভালোবেসে বলে মারাও যায়, তাও তার দিকে ফিরেও তাকাই না। এসব আলগা মায়া এখন আমার আর ভালো লাগে না, কারণ এক বেইমান মায়ের প্রেমে পড়ে সব কিছু শিখে গেছি। জন্মের মতো শিক্ষা হয়ে গেছে আমার। রিয়া এবার চোখের পানি মুছে শাড়ির আঁচল সরিয়ে ব্লাউজের একটা বোতাম খুলে বলল, আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমি নিজেকে কিভাবে তৈরি করেছি। আগুন দিয়ে পুড়ে এখানে আমি আমার পুরাতন ভালোবাসার নাম লিখেছি। যদি কখনো আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিত, বা কেউ আমার সাথে জোর জবরদস্তি করে কিছু করত, তাহলে অবশ্যই তার সামনে এই নামটা ভেসে উঠত। এই জন্য এখন নিজেকে এমনভাবে তৈরি করেছি যে কারো ওপর একবার ভালো করে তাকিয়ে দেখারও সময় নাই। রিয়া ওর শরীরে পড়ে আমার নাম লিখেছে, এটা দেখে আমি সত্যিই বোকা হয়ে গেলাম। তবে আমার এখন মনে হচ্ছে রিয়া যা কিছু বলছে সব সত্যি কথা। তবে ও যদি সেদিন আমাকে বাঁচাতে চাইতো, তাহলে আমার বুকে গুলি করলো কেন? সেদিন তো আমি জোর করে ওকে বলেছি আমাকে গুলি করতে। এখানে তো ওর কোনো দোষও ছিল না অবশ্য। এর মাঝে রিয়া বলল, তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, আমাকে ফিরিয়ে দিবে না তো? তবে তোমার বাসার মালিকের মেয়ে তোমাকে খুব ভালোবাসে, চাইলে ওকে তুমি বিয়ে করতে পারো। মনে হচ্ছে ও খুব ভালো মেয়ে। ও শুধু ভালো না, আমার কাছে বেস্ট একটা মেয়েও। আমি যদি আগে ভুল না করে ওর মতো একটা মেয়ের প্রেমে পড়তাম, তাহলে আমার আজকে খুব সুন্দর একটা সংসার থাকতো, রাইসার মতো সুন্দর একটা মেয়ে থাকতো। মানুষে বলে ছেলে মানুষের নাকি কান্না করতে নেই, কিন্তু আমার জীবনে কোনো সুখ ছিল না। এই কান্নাই আমার একমাত্র দুঃখের সাথী ছিল, সুখের সাথী ছিল। আমি জানি যে আমি কতটা ভালো আছি। আমার কথা শুনে রিয়া চুপ হয়ে গেল। ও মাথা নিচু করে বসে আছে। আমি জানি আমার কথার কোনো উত্তর দেওয়ার মতো ওর কাছে কোনো ভাষা নেই। এবার আমি আগ বাড়িয়ে বললাম, কি যেন বলতে চেয়েছিলে? না থাক, এখন বলবো না। এই কথা শুনে তুমি যদি না করো, তাহলে আমার মেয়ের জীবনটাই এলোমেলো হয়ে যাবে। রাইসা একটা অবুঝ মেয়ে, ও এত কিছু বোঝে না। যদি আমার জন্য ওর সাথে ভালো কিছু হয়, তাহলে আমি সেটাই করতে রাজি আছি। তুমি বলতে পারো। তোমাকে তো সবকিছু বলেছি আমি আমার সম্পর্কে। আর আইসার বাবা আছে, তবে ওকে আমি নিয়ে আসছি, তাই ওকে আমার পরিচয় দিয়েই বড় করব। আমি কখনো তোমার কাছে আসবো না যে বলবো না আমার জীবন সাথী হওয়ার জন্য। তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তবে তোমার কাছে এই অনুরোধ নিয়ে আসবো না যে আমাকে তুমি বিয়ে করো। আমার জীবনের প্রথম পুরুষ তুমি, শেষ পুরুষ হলেও তুমি। আমার মেয়ের জন্য শুধু একটু রাজি হয়ে যাও। রাইসা মাঝে মাঝে বলে ওকে ওর বাবার কাছে নিয়ে যেতে। আমি যদি কাউকে বলি তুমি রাইসার বাবার পরিচয় দাও, তাহলে এর বিনিময়ে ওরা আমার সুযোগ নেবে। এতদিন পর তোমাকে সামনে এসে এই কথাটা বলতে হবে কখনো চিন্তা করি নাই। বাহিয়া বেলজ্জার মতোই মাথা নিচু করে বলছি, আমার মেয়ে যেন বাবার পরিচয় দিতে পারে, আমাকে এইটুকু করে দাও। আমার সাথে যা ইচ্ছা তাই করো,
এতে আমার কোনো আফসোস নাই। শুধু আমার মেয়েটা যেন জানতে পারে এই পৃথিবীতে ওর বাবা বলে কেউ আছে। কলেজে আসলে আমি ওকে বারণ করে দিব যেন সবার সামনে তোমাকে বাবা বলে না ডাকে। শুধু মাঝে মধ্যে বলবে, প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমার জীবনে কিছু দরকার নাই এখন। আমি মরি বাঁচি, যা ইচ্ছা তাই হোক আমার সাথে, শুধু আমার মেয়েটা ভালো থাকলেই হবে। রিয়ার কথা শুনে আমি কি বলবো এটাই বুঝতে পারছি না। আজকেও যে আবদার করলো, এগুলো রাখা আমার কাছে খুব কঠিন হয়ে গেল। তবে আমার আগে অনামিকার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। অনামিকা সব জানলে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আমি তো আমার জন্য বলছি না, আমার মেয়েটার জন্য বলছি। আমি অন্য কাউকে যে এই কথা বলতে পারবো না। আমি এখন এই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। আমাকে একটু চিন্তা করে এর উত্তর দিতে হবে। রিয়া এবার আমার সামনে এসে ওর পা থেকে জুতো খুলে আমার হাতে দিয়ে বলল, আমাকে কিছুক্ষণ মারতে পারবেন? তাহলে হয়তো নিজেকে একটু হালকা মনে করতে পারতাম। প্লিজ আমাকে একটু মারবেন। আমি হাত থেকে জুতো ফেলে দিয়ে বললাম, আমি এতটাও নিষ্ঠুর না। যাকে একসময় আমি সম্মান করতাম তাকে নিজ হাতে আমি মারবো? আমার কথা শুনে রিয়ার সাথে সাথে আমার পা জড়িয়ে ধরে বলল, কি করলে যে আমি মাফ পাবো এটাও জানি না। তবে রাইসার জন্য প্লিজ আমার কথাটা রাখেন। তুমি যা বলবে আমি তাই করব। যদি বলো এক পায়ে দাঁড়িয়ে থাকতে, আমি তাই করব। ভুল করেছি আমি, না জেনে না বুঝে খুব বড় ভুল করেছি। আজকে আমার সুন্দর একটা সাজানো সংসার থাকতো, কিন্তু আমার নিজের ভুলের কারণে আজকে সবকিছু ধ্বংস হয়ে গেল। এখানে আমি কাউকেই দোষ দেই না, ভুল তো আমি করেছি, এজন্য ভুলের মাসুল আমাকেই দিতে হবে। ওই বলে না, কপালে যদি সুখ লেখা না থাকে তাহলে কি সেই সুখ উড়ে উড়ে আসবে? রিয়াকে টেনে তুলে ও শাড়ির আঁচল ঠিক করে দিয়ে বললাম, আমি বলছি তো, আমি একটু চিন্তা ভাবনা করে দেখব, আমাকে একটু সময় দাও। একটা কথা কি জানো, তোমার মনটা খুব ভালো। আর আমার মতো জঘন্য ফালতু একটা মেয়ের সাথে তুমি প্রেম করেছিলে। মাঝে মাঝে এসব চিন্তা করলে নিজের উপর নিজেরই ঘৃণা আসে। এসব পুরাতন কথা আমি আর শুনতে চাই না। তোমাকে আমি আরও কিছু বলতে চাই, তবে তার আগে বলতে হবে তুমি ওইখানে কখনো যাবে না। আমি বলতে চাচ্ছি যে তুমি প্রিন্সিপালের কথা শুনে কোথাও যেতে পারবে না। যদি এতই টাকার দরকার হয় তো আমি দিব। আমি কোথায় যাব না যাব সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই। ওদের ভেতরে আসতে বলো। রিয়ার কথা শুনে আমি অনামিকাকে ডাক দিলাম। অনামিকা ভেতরে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, সে কখন থেকে দাঁড়িয়ে আসছিস? বস এখানে, কষ্ট হচ্ছে না তোর? রিয়া আমাদের দেখিয়ে বলল, তোমাদের খুব সুন্দর মানিয়েছে। আমি তো বলি তাড়াতাড়ি বিয়ে করে নাও, নইলে আমার মতোই। এ কথা বলে রিয়া মাথা নিচু করে ফেললো। আর রাইসা বলল, আম্মু, তুমি একদম কান্না করবে না বলে দিলাম। রিয়া চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে বলল, যদি একটা মাস আগে তোমার সাথে আমার দেখা হতো তাহলে আমি বলতে পারতাম তোমার আম্মু বেঁচে আছে। আজকে কোন মুখ নিয়ে আমি তোমার কাছে বলবো যে তোমার আম্মু? আম্মুর কথা শুনে আমি রিয়ার সামনে গিয়ে বললাম, আমি সব কিছু হারিয়ে একা হয়ে গেছি। প্লিজ বলো না আমার আম্মু বেঁচে আছে কি না। আমি আমার আম্মুকে একবার দেখতে চাই। রিয়া আমার হাতে ফোনটা দিয়ে বলল, এই যে দেখো, তোমার আম্মু তোমার জন্য কিছু রেখে গেছে। ভিডিওতে আমার আম্মু একটা হুইল চেয়ারে বসে আছে আর বলছে, আর কত অপেক্ষা করব তোর জন্য বাবা? আমার মন বলছে তুই বেঁচে আসোস। জানি তুমি মারা গেছো, এরপরেও কেন জানি না মন বলছে তুই আমার পাশেই আছোস। তবে এইভাবে যে পাগলামো করে তুই মারা যাবি এটা জানতাম না। আমি জানি এইসব অযথা ভিডিও করছি, তাও তো আমি তোরে ভালোবাসি। খুব শীঘ্রই কবরে তোর সাথে দেখা হবে। এ পর্যন্ত বলে ভিডিওটা বন্ধ হয়ে গেল। আমি মাটিতে বসে বললাম, তার মানে আমার আম্মু কি বেঁচে ছিল? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, চলো আমার সাথে, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। অনামিকা এসে আমার হাত ধরে বলল, কিছু তোর বলতে হবে না। আর আন্টি বেঁচে ছিল বলবি না আমাকে, এখন কান্না করতে হবে না। চল দেখি ম্যাডাম আমাদের কোথায় নিয়ে যায়। তারপর রিয়া আমাদের একটা কবরস্থানের সামনে নিয়ে গেল আর দূরে থেকে একটা কবর দেখিয়ে বলল, 1 মাস আগে তোমার আম্মু মারা গেছেন। আমার ভাগ্য খারাপ যে তোমার সাথে আমার আরো 1 মাস আগে দেখা হলো না কেন? আমি আম্মুর কবরের সামনে গিয়ে বসে কান্না করতে লাগলাম। আমার আম্মু কিনা বেঁচে ছিল আর আমি বলতে পারি না। অনামিকা আমার হাত ধরে টেনে তুলে বলল, কান্না করলে কিছু হবে না, কান্না করিস না। যিনি চলে গেছেন তার জন্য আর কান্না করে কি হবে? জানি না কতক্ষণ আম্মুর কবরের সামনে বসেছিলাম, তবে আম্মু বেঁচে ছিল কিভাবে সব কিছু জানতে হবে আমার। এই জন্য আমি রিয়ার সামনে গিয়ে বললাম,
যদি আমার আম্মা এতদিন বেঁচেই ছিলেন, তাহলে কি তোমার বাবা আমাকে আর কিছু বলতে না দিয়ে অনামিকা আমার হাত ধরে একটু দূরে নিয়ে গিয়ে বলল, এটাই কি তোর সেই এক্স গার্লফ্রেন্ড যার জন্য তুই এতদিন কষ্ট পেয়েছিস? আমি মাথা নিচু করে বললাম, দেখো কি আজব কপাল আমার, এতদিন পর এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা, তাও আবার আমার ক্লাস টিচার। আচ্ছা তুই কথা বল, আমি তাহলে গেলাম। আম্মু বাসায় যাওয়ার জন্য কল দিয়েছে। আমি অনামিকার গালে হাত রেখে বললাম, যদি বাসায় গিয়ে কিছু শুনি তাহলে কিন্তু তোর খবর আছে। আর ওর তখন একটা বাচ্চা আছে, ওর প্রতি আমার এতটাও ইন্টারেস্ট নেই। এখন বাসায় যা, আমি আসছি। অনামিকা আর কিছু না বলে চুপচাপ হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অনামিকা যেতে রিয়া বলল, ওকে যেতে দিলে কেন? থাকতো আমাদের সাথে। না, ওর আম্মু নাকি কল দিয়েছে। এখন যেটা বলতে চেয়েছিলাম, আমাদের বাসায় চলো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। তোমার সাথে কথা বলছি দেখেই না যে আমার মুখের ওপর তুমি কথা বলবে। আমার কথা শুনে রিয়ার মনটা খারাপ হয়ে গেল। হলে এতে আমার কিচ্ছু যায় আসে না। এর মাঝে রাইসা আমার পায়ের কাছে এসে বলল, চলেন না আঙ্কেল আমাদের বাসায়, প্লিজ প্লিজ চলেন না, আপনার সাথে আমি খেলা করব। না মামনি, আজকে আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তুমি যাও, ঠিক আছে? না, আমি কিচ্ছু জানি না, আপনি আমাদের সাথে যাবেন এটাই জানি। আম্মু এখন চলো বাসায় যাই। কি আর করবো, রাইসার কথা তো রাখতে হবে। পিচ্ছে একটা মেয়ে আবদার করেছে। আচ্ছা, রিয়া বলল যে আমি রাইসার বাবা হতে, যদি আমি রাইসার বাবাই হই তাহলে কেমন লাগবে। কিন্তু আমি এখনও তো বিয়ে করিনি, এত আগে তো আমি বাবাটাকে শুনতে চাই না। রিয়ার পেছন পেছন আমি যেতে লাগলাম। একটা বাসার সামনে এসে রিয়া কলিং বেল দিতেই ভেতর থেকে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটাকে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। অবশ্য অবাক হওয়ার কথাই, এতদিন পরে এই মেয়েকে এখানে দেখবো বলে আশাই করিনি। আমি জানতাম রিয়ার বাসায় আসলে পুরাতন কারোর সাথে আমার দেখা হয়ে যাবে, আর এখন সেটাই হচ্ছে। ভেতরে যাওয়ার আগেই রিয়া আমার দিকে হাত জোর করে বলল, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আমার বোনের সাথে খারাপ কিছু বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না। যদি আমার বোনের উপর তোমার রাগ থাকে, সেটা আমার উপর প্রয়োগ করতে পারো। আমি কিছু বলবো না, চুপচাপ সহ্য করে নিব। এমনি আমার বোনের জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। প্রথম স্বামী ওকে ডিভোর্স দিয়েছে, এখন দ্বিতীয় স্বামীর সংসার করছে। প্লিজ তুমি ওর সাথে বাজে ব্যবহার বা বাজে কিছু করো না। রাইসার সাথে ভিতরে গিয়ে বসো তুমি, আমি কাপড় চেঞ্জ করে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। রিয়ার দিকে একবার নজর দিয়ে আমি চুপচাপ গিয়ে সোফায় বসলাম। রাইসা আমার কোলে বসে বলল, আঙ্কেল আপনি খুব ভালো, আমার কথা আপনি শুনেন, এই জন্য আপনাকে আমি খুব পছন্দ করি। এতক্ষণ আমার দিকে নজর পড়েনি, কিন্তু ওর দিকে ভালো করে তাকিয়ে দেখি ও ভয়ে কেমন জানি কাঁপছে। হয়তো এটাই চিন্তা করছে যে মৃত মানুষ হঠাৎ জীবিত হয়ে কিভাবে চলে আসলো। দিয়ে ভয়ে ভয়ে বলল, তুমি কি আসলেই সত্যিকারের? আমি সেই মানুষ যাকে তুই আর তোর বাবা মিলে মেরেছিলি। তোদের হাত থেকে আমার আম্মুও ছাড় পায়নি। আজকে আমি রাইসার দিকে তাকিয়ে এখানে এসেছি, না হলে তোদের বাসায় আসো তো দূরের কথা, দূর থেকে তোদের দেখলেই আমি আগুন লাগিয়ে দিতাম। দিয়ে আমার সামনে বসে বলল মাপ চাওয়ার মতো, আমার কাছে কিছু তোর চাইতে হবে না, বেশি কিছু বললে এখান থেকে চলে যাব। তোদের পরিবারের মানুষ দেখলে আমার শরীর জ্বলন্ত আগুনের মতো চলে যায়। রিয়া কফি হাতে নিয়ে ভিতরে এসে বলল, আমার বোন এমনিতেই খুব কষ্টে আছে, প্লিজ তুমি ওকে কিছু বলো না। এসব নষ্ট মেয়েদের এমন হওয়ারই দরকার, কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। দিয়ে আমার কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বলল, প্লিজ আর কিছু বলবেন না, আমি সহ্য করতে পারি না। রিয়া আমার হাতে কফি দিয়ে বলল, নেন আগে এটা খেয়ে নেন। আমি কফির মগটা সামনে রেখে বললাম, এটা যে আমাকে খেতে বলছো, যে মেয়ে আমাকে গুলি করতে পারে, সেই মেয়ে যে এখানে বিষ মিশাবে না তার কি গ্যারান্টি আছে? আমার কথা শুনে রিয়া কফি খেয়ে আমাকে দেখিয়ে বলল, বকা দেন আর অপমান করেন, এগুলো তো আমার প্রাপ্য ছিল। কিছু বলবো না আপনাকে, তবে আমার মেয়ের সামনে কিছু বলবেন না। যদি আমার উপর রাগ থাকে তো আলাদা একটা রুমে ডেকে নিয়ে যাবেন, দরজা বন্ধ করে আমাকে ইচ্ছে মতো মারবেন। আমি শুধু মুখ বুজে সহ্য করে নিব, একটা শব্দও করব না। এই কথা বলে রিয়া ভেতরে চলে গেল। রিয়া যাওয়ার পর ওর বোন বলল, আপনার সাথে কথা বলার মতো অধিকার আমার নেই, আমি খুব বাজে একটা মেয়ে। বাবার টাকা ছিল তাই যা ইচ্ছে তাই করেছি, তবে আমার বোনকে প্লিজ আর কষ্ট দিয়েন না। ও সব কিছু করেছে আপনার জন্য, যাকে বাঁচানোর জন্য ও সব কিছু করেছিল, কিন্তু তাকে নিজাতে মারতে হয়েছে। 5-6 দিন ও রুমের ভিতরে পাগলের মতো কান্না করছে। এগুলো শুধু আমরা জানি, শেষে এই রাইসার জন্য ও আবার নিজেকে তৈরি করেছে, নইলে কোনো দিনই। তোমাদের এসব নাটক দেখতে দেখতে আর শুনে আমি বোরিং হয়ে গেছি। দিয়ে মন খারাপ করে বলল, হয়তো হতে পারেন,
তবে আমরা এখন নিজের ইচ্ছে চলি, বাবাকে ছেড়ে চলে আসছি। কিন্তু আপনার আম্মু খুব ভালো ছিলেন, সবসময় আপনার প্রশংসা করতেন আর কান্না করতেন। আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে সেদিন আপনার আম্মুকে মারা হয়েছে, তাহলে বেঁচে আছে কিভাবে? আসলে আমার বাবা মারেন নাই, ওনাকে বাঁচিয়ে রেখেছিলেন। আর রিয়া আপু আপনার আম্মুকে এখানে নিয়ে আসছিল, ওনাকে কোনোদিন কোনো কাজ করতে দেন নাই। আমরা আমাদের নিজেদের মায়ের মতন দেখছি ওনাকে। দিয়ার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আসলেই আমি তো আমার কথা চিন্তা করছি। রিয়ার জায়গায় থেকে যদি আমি একবারই সব চিন্তা করি, তাহলে রিয়াও তো আর সুখ পায়নি। আমি তো শুধু আমার নিজের কথা চিন্তা করেই যাচ্ছি। রিয়া আবার আমাদের সামনে এসে রাইসাকে বলল, আম্মু, তুমি না বাবা বাবা বলতে, এখন তো বাবার কোলেই বসে আছো, কই ওনাকে তো কিছুই বলছো না? রিয়ার কথা শুনে আমি রিয়ার দিকে তাকালাম। আমার অনুমতি ছাড়া এটা কিন্তু ঠিক কাজ করেননি। রিয়া মাথা নিচু করে বলল, আপনি ছাড়া আমি কাউকে এই কথা বলতে পারবো না। আমার মেয়েটা খুব করে ওর বাবাকে দেখতে চায়, এছাড়া আমার কোনো কিছু করার ছিল না। জীবনের সবকিছু ধ্বংস করছি আপনার জন্য, আপনি কি আমার জন্য এইটুকু করতে পারবেন না? এদিকে আবারও রাইসা রিয়ার কথা শুনে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনি আমার বাবা, আর আপনি কি না আমাকে মিথ্যে কথা বলেছেন? কেন করলেন এমন বাবা? আমি কি আপনাকে খুব বিরক্ত করি? আমার কি বাবা ডাকার ইচ্ছে হয় না? আমি রাইসাকে জড়িয়ে ধরে বললাম, একদম কান্না করবে না আম্মু, কান্না করলে কিন্তু আর আসবো না, একেবারে চলে যাব কিন্তু। আর আমি সরি আম্মু, তোমার কাছে এতদিন আসিনি, আর এমন হবে না। রাইসা চোখের পানি মুছে বলল, আচ্ছা বাবা, আর কান্না করব না, তবে তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। রাইসাকে নিয়ে কিছুক্ষণ বসে থাকার পর ওকে কোল থেকে নামিয়ে বললাম, আমার এখন যেতে হবে, এমনি অনেক দেরি হয়ে গেছে আমার। রিয়া শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে রাইসা বলল, বাবা, তুমি কোথায় যাবে? আমাকে ছেড়ে তুমি দূরে কোথাও চলে যাবে না তো? রিয়ার দিকে তাকিয়ে বললাম, তোমার বাবা দূরে কোথাও যাবে না, কাছেই থাকবে। তবে যেটা হবার কথা নয় তা কখনো হবে না। একবার যার মন থেকে মায়া উঠে যায়, তার মনে আর কখনো এসব ফিরে আসবে না। তবে একটা কথা বলে যাই, আমি তোমাদের দুই বোনকে দেখে হয়তো আমি আমার নিজের রাগ কন্ট্রোল করে ফেলেছি। যদি কোনোদিন আমার সামনে তোমার বাবাকে পাই, তাহলে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারবো না। এই জন্য ওনাকে বলবেন যেন আমার সামনে থেকে পালিয়ে থাকে। রাইসা আমার হাত ধরে বলল, বাবা, তুমি আবার পালিয়ে যাবে না তো? না আম্মু, আমাকে এখন কাজে যেতে হবে, তুমি তোমার আম্মুর কাছে থাকো, ঠিক আছে? দিয়ে এবার আমাকে উদ্দেশ্য করেই বলল, আপনি যদি 4টা বছর নিজেকে কষ্ট দিয়ে এমন অবস্থা করে ফেলেন যে মানুষটাকে বাঁচাতে গিয়ে তাকে মেরে ফেলছে, এখন বুঝেন তার অবস্থা কি। আমার এখন নিজের জন্য খারাপ লাগে না, খারাপ লাগে তো আপুর জন্য। ওর কান্না দেখলে আমার কাছে খুব খারাপ লাগে। আমার জন্য ও এখনও কাউকে বিয়ে করে নাই। তবে আমি আপনাকে কিছু বলবো না, একটু হলেও আমার আপুর কথা চিন্তা করবেন প্লিজ। রিয়া ওর বোনকে ধমক দিয়ে বলল, তোরে এত কথা বলতে বলছি, চুপ থাকতে পারিস না? এত কিছু হয়ে যাওয়ার পরও যে উনি এখানে আসছে, এটা আমাদের ভাগ্য বল। ওনার মন ভালো বলে আমাদের কাউকে কিছু বলে নাই, নইলে আমাদের আজকে এভাবে বেঁচে থাকতে হতো না। ওনাকে বিরক্ত করার দরকার নেই। আমার মেয়ে এখন বাবা ডাকতে পারে, এতেই আমার শান্তি, আর কিছুই লাগবে না আমার। রিয়ার কথা শোনার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি এসে গেছে। এখানে থেকে যে আমি আর কি বলবো এটাই আমার মাথায় আসছে না। এজন্য চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম। পেছন থেকে রাইসা বলছে, বাবা, আবার কিন্তু এসে আমাকে চকলেট দিয়ে যাবেন, নইলে তোমার খবর আছে বলে দিলাম। আমি বাসা থেকে বের হয়ে চিন্তা করছি কি করা যায়। তবে রিয়া যদি এতই সুখে থাকতো তাহলে তো বিয়ে করে নিত, নিজের সব কিছু এভাবে ত্যাগ করতো না। তবে যেটা একবার শেষ হয়ে গেছে সেই সম্পর্ক আমি আর জোড়া লাগাতে চাই না। যদি আমি এখন কারো ওপর আসক্ত হয়ে থাকি, সেটা হলো অনামিকা। ও জীবনের বেস্ট একটা সঙ্গী হবে আমার। কিন্তু রিয়ার কথা যে আমার মাথা থেকে কোনোভাবে সরাতে পারছি না। আসলে তো রিয়া ভালো নেই। বাসায় আসার পর ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাবার জন্য টেবিলে বসতেই মামি এসে বলল, কিছু কি হয়েছিল তোমার সাথে অনামিকার? কলেজ থেকে আসার পর থেকে কেমন যেন চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না। আমি মামির কথা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমি গিয়ে দেখছি। অনামিকা রুমের সামনে গিয়ে দেখি অনামিকা বিছানার ওপর চুপচাপ বসে আছে। বুঝলাম না এই অল্প বিষয়ে এত রাগ করে ফেললো কেন। আমি অনামিকার পাশে বসে বললাম, কিরে কি হয়েছে তোর, এভাবে বসে আছিস কেন? তাও অনামিকা চুপচাপ বসে আছে। আমি এবার টান দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরলাম। আরে পাগলি মেয়ে, কি হয়েছে তোর, আমাকে তো বলবি। অনামিকা এবার কান্না করতে করতে বলল, আমি তোর জন্য এত কিছু করছি, আর তোর এক্স গার্লফ্রেন্ড এসে তোকে নিয়ে যাবে, তাহলে আমি কি হেরে গেলাম?
আমি কি আর তোকে সামনে থেকে দেখতে পারবো না? অনামিকাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এই নিয়ে কান্না করা লাগে? কে বলেছে আমি রিয়ার কাছে আবার ফিরে যাব? আর কেউ কি কাউকে এভাবে জড়িয়ে ধরে? যদি আমার কাউকে বিয়ে করতে হয় তবে সবার আগে অনামিকা আমাকে ছেড়ে দিয়ে বলল, হুম, বল সবার আগে কি? এসব কথা এখন ছাড়, তোরে আমার কিছু বলার আছে। বল। আমি রিয়ার রাইসের বিষয়ে সব কিছু বললাম। সব শুনে অনামিকা বলল, রিয়ার এটা প্রাপ্য ছিল, ও তোর জন্য সব কিছু ত্যাগ করেছে। তুই এইটুকু করতে পারবি না? তুই ওকে বিয়ে করে নে, তাহলে হয়তো রিয়া একটু সুখ পাবে। দেব একটা মাথায় শুধু উল্টাপাল্টা কথা। অনামিকাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে বললাম, আজকে আবার মন চাইছে তোরে গোসল করিয়ে দিতে, আমি কি সেই অনুমতি পাবো? অনামিকা চোখ বড় বড় করে বলল, আমার কাছে কেন ফিরে এলি? যা, তুই তোর রিয়ার কাছে যা। আমি একা আছি, একাই ভালো। ভাবছিলাম তোর সাথে। এতটুকু বলে অনামিকা আবার কান্না করতে লাগলো। না বাবা, এই মেয়েকে নিয়ে আমি আর পারবো না। যখন তখন শুধু কান্না করে, কি যে করি আমি। অনামিকার হাত ধরে চোখের পানি মুছিয়ে বললাম, আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি গোসল শেষ করে আয়। আমাকে আজকে বিয়ে করবি তুই? অনামিকার এই অবুঝ আবদারগুলো শুনে আমি বোকা হয়ে গেছি। চুপচাপ ওয়াশরুমে দরজা খুলে বের হয়ে গেলাম। বিছানায় বসে বসে চিন্তা করছি, আমি এখন কি করব, আমার এখন কি করা যায়। চিন্তায় এখন আমার মাথা ঘুরছে। কিছুক্ষণ পর অনামিকা গোসল করে টাওয়াল পরে বের হয়ে আসলো। আমাকে বিছানার উপর বসতে দেখে বলল, কে রে, তুই এখন এখানে কি করিস? কি করি মানে? আমি তো এখানে বসে বসে তোরে দেখি। কেন, তোর কোনো সমস্যা? অনামিকা আয়নার সামনে বসে বলল, আমার আবার কি সমস্যা? সমস্যা তো আপনার স্যার, এক বাচ্চার বাবা আপনি। আমি যদি এক বাচ্চার বাবা হই তাহলে আমাকে বিয়ে করতে কেন আমার পিছনে পড়ে আছিস? আমার কথা শোনো অনামিকা আয়নার সামনে থেকে উঠে গেল আর বলল, যার জন্য এত কিছু করলাম সে বোঝে না। চিন্তা করিস না, তুই ভালো থাক, আমি এটাই দোয়া করি। খুব শীঘ্রই আমি এই দেশ ত্যাগ করব, আর তোরে আমি আর বিরক্ত করব না কখনো। আমি বিছানা থেকে উঠি অনামিকার সামনে গিয়ে বললাম, কি বললি? আবার বলতো। 101 বার বলবো। আমি ওর মুখে হাত দিয়ে বললাম, চুপ কর, এমন কথা বলিস কেন? তোর আজকে কিন্তু খুব সুন্দর লাগছে, জড়িয়ে ধরবো তোরে? অনামিকা আমার হাত ছাড়িয়ে বলল, এত করে ভালোবাসার কথা বললেও তুই ফিরিয়ে দিস। আর আজকে কি হয়েছে তোর, বল তো? দূর যা, তোর সাথে আর কথাই বলবো না। অনামিকা পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। তোর সরি দিয়ে তুই পানি খা, আমাকে সব বলতে আসবি না। এখন আমি কিছু খাইনি, তোর রাগ ভাঙাতে চলে আসছি, আর তুই? সরি বলছি তো আমি, প্লিজ। হঠাৎ করে তোমার ভিতরে সে আমাদের দেখে বলল, ও সরি, আমি হয়তো ভুল সময়ে এসে গেছি। তোদের কাজ শেষ হলে আমাকে ডাক দেবে, ঠিক আছে? আমি তাড়াতাড়ি অনামিকাকে ছাড়িয়ে বললাম, আরে তুই ভেতরে আয় তো, তোর বোন পাগল হয়ে গেছে, মাঝে মাঝে এত পাগলামো করে, মন চায় মাথা ফাটিয়ে দিই। অনামিকা মুখ বাঁকিয়ে বলল, আমি তোকে জড়িয়ে ধরেছি, তুই তো বললি অনামিকা। আমি কি তোকে একটু জড়িয়ে ধরতে পারি? আবার মিথ্যা বলিস কেন? তোমার ভিতরে ঢুকেই বলল, তা কতদিন হলো তোদের এসব? তোমার কথা শুনে অনামিকা মন খারাপ করে বলল, তোর বন্ধুর পিছনে তো আমি সবসময় পড়ে থাকি, কিন্তু তোর বন্ধু তো আমাকে পাত্তাই দেয় না। ওই রিয়াকে নিয়ে ও চিন্তা করে, আবার ফ্রিতেও এক বাচ্চার বাবা হয়ে গেছে। আমি চোখ ঘুরে অনামিকাকে বললাম, তুই একটু চুপ করবি? এত কথা আমি তোরে বলতে বলছি, তা কখন এলি তোমা? আমাকে তো কিছু বললি না। তবে তোরে দেখে তো আমার খুব ভালো লাগছে, এতদিন পর তুই বাসায় এলি, জমি আড্ডা দিতে পারবো। আমি তো এখানে আড্ডা দিতে আসছি, আজকে বিকেলেই যেতে হবে, নইলে ফাহিম আবার মন খারাপ করবে। তোরে নিতে আসছি আমি, জানি তুই একা একা যাবি না। এসব কথা পরে বলা যাবে, খুব খিদে পেয়েছে, চল কিছু খেয়ে নেই। আমি খেয়েছি, তুই খা। আমি অনামিকার সাথে কিছুটা সময় কাটাই। আচ্ছা তুই ওর সাথে কথা বল, আমি ডাক দিলে যাবি কিন্তু। ওকে, তুই আগে গিয়ে কিছু খেয়ে নে। আমি অনামিকা রুম থেকে বের হয়ে টেবিলে চলে গেলাম, হালকা কিছু খেয়ে রুমে গেলাম, হাত পা ছেড়ে বিছানা গায়ে এলিয়ে দিলাম। এর মাঝে তোমার রুমে এসে বলল, তোরে তো মারার দরকার, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই কিভাবে রিয়ার পিছনে পড়ে আছিস? তুই জানিস না রিয়া কতটা বাজে মেয়ে? আবার রিয়ার নাকি একটা বাচ্চা আছে, সে নাকি তোরে বাবা বলে ডাকে। এগুলো কি লাদেন? নতুন করে আবার কি শুরু করলি তুই? তুই তো রিয়াকে খুব ভালো করেই চিনিস, তাহলে আবার কেন? বস এখানে। তোমা আমার পাশে বসে বলল, বল কাহিনী কি? আর আমি তো বলি তুই অনামিকাকে বিয়ে করে নে, অনামিকা খুব ভালো একটা মেয়ে। আগে আমার কথা তো তুই শুনবি নাকি? আচ্ছা বল, আমি শুনছি। আমি এক এক করে রিয়ার বিষয়ে সব কিছু খুলে বললাম। সব শুনে তোমার মাথায় হাত দিল। তোমার মন খারাপ করে বলল,
যে রিয়াকে আমি সবসময় খারাপ মেয়ে বলতাম, সে কিনা তোর জন্য। আমি খুব বাজে অবস্থায় আছি রে তোমা, যদি পারিস আমাকে একটু বুদ্ধি দে যে আমি কি করব। অনামিকার মুখের দিকে তাকিয়ে হলেও আমি ওকে না করতে পারবো না। অনামিকা সত্যি আমার কাছে বেস্ট একটা মেয়ে। তুই অনামিকাকে বিয়ে করে নে, অতীত মনে রেখে লাভ আছে। আর রিয়াকে তুই বুঝিয়ে বলবি। আমি জানি না আমার এখন কি করা উচিত, তবে আমি আর একটু দেখব যে আমার কি করা উচিত। এখন বল, রওনা দিবি কখন? আমার মেয়েকে ওর বাবার কাছে রেখে আসছি, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। তুই এখন রেডি হয়ে নে। তোমা, রিয়ার আবদার আমি মানা করতে পারিনি। মেয়েটা মাত্র আজকে আমাকে বাবা বলেছে। এখন যদি ওকে রেখে চলে যাই তাহলে মেয়েটা আমাকে না দেখে কান্না করবে। শুধু রাইসাকে নিয়ে আসি, তুই কি বলিস? তোমা আমার কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়, তবে তাড়াতাড়ি যাবি, সময় নষ্ট করবি না। ওকে, যাবো আর আসবো, তোরা রেডি হয়ে নিস। অনামিকা হয়তো যাবে না, আমরা দুজন আর তোর মেয়ে। কে বলেছে ও যাবে? তুই? ও নিজেই বলল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রুম থেকে বের হয়ে দেখি মামি সবাই বসে টিভি দেখছে। আমি অনামিকাকে জোরে একটা ডাক দিলাম। অনামিকা আমার ডাক শুনে আমার সামনে এসে বলল, কি হয়েছে বল। যা গিয়ে রেডি হয়ে নে, একটু পর আমরা বের হবো। তোর দরকার তুই যা, আমি যাব কেন? দেখ, মেজাজ গরম করবে না আমার। তোর আমি যেটা করতে বলছি তুই সেটা কর। তুই আমার কে যে আমি তোর কথা শুনবো? আমি এবার অনামিকার দিকে তাকিয়ে বললাম, আরেকবার বলতো আমি তোর কে? কিন্তু আবার অনামিকা আমার মুখের উপর একটা কথাই বলে দিল, বোকা তো আমি, সবার উপর অধিকার দেখাতে নেই। সরি রে, জোর করার জন্য। তোমা, তুই রেডি থাকিস, আমি এসে চলে যাব। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তবে অনামিকার উপর আমার এত অধিকার দেখানো ঠিক হচ্ছে না। আমি এখন যদি ওকে একটু পছন্দ করতে শুরু করেছি, কিন্তু এখনও আমাকে ইগনোর করতে শুরু করেছে। আমাকে তো চেনেই না ও। বেশি কিছু করলে একেবারে বাসা থেকে চলে যাব। রিয়ার বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই ওর বোন এসে দরজা খুলে দিল। আমাকে দেখে রিয়ার বোন আর কিছু বলল না, চুপচাপ ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দেখি রিয়ার রাইসা বসে বসে টিভি দেখছিল। আমাকে দেখে বাবা বাবা বলে রাইসা আমার কোলে উঠে এলো আর আমার পকেট থেকে চকলেট নিয়ে খেতে লাগলো। তখন রিয়া আমাকে বলল, হঠাৎ করে আমাদের বাসায় আসলেন, বসেন এখানে। না, আমি এখানে বসতে আসিনি, গ্রামে যাচ্ছিলাম ফাহিমকে দেখার জন্য। এই জন্য ভাবলাম একটু রাইসের সাথে দেখা করে যাই। আমার কথা শুনে রাইসা বলল, বাবা, আমাকে নিয়ে যাও না, আমিও তোমার সাথে যাব। আমার গ্রাম দেখতে অনেক ভালো লাগে। প্লিজ বাবা, নিয়ে যাও না আমাকে। না আম্মু, আমি কি বলি তুমি থাকো, আমি যাবো আর আসবো। আমি বলছি তো আমি যাব তোমার সাথে, যাব মানে যাব। রাইসার কথা শুনে দিয়া বলল, তোমার আম্মু তো কয়েকদিনের ছুটি আছে, আমি বলি কি সবাই মিলে গ্রাম থেকে ঘুরে আসো, ভালো লাগবে। দিয়ার কথা শুনে তো রাইসা তাই বলতে লাগলো, ও যাবে সাথে, আর যেন ওর আম্মুকেও নিয়ে যাই। কি যে এক বিপদে পড়লাম আমি ভাই এখানে এসে। আমার এখানে আসাই উচিত হয়নি, একা একাই চলে যেতাম। আমাকে কিছু চিন্তা করতে দেখে দিয়া বলল, 4টা বছর আপু বাসা থেকেও বের হয় নাই, সবসময় এই 4 দেওয়ালের মাঝে ও সময় পার করেছে। প্লিজ ওকে একটু বাইরে নিয়ে যান, ওর মনটা ভালো হবে। আপনার কাছে অনুরোধ করে বলছি ভাইয়া। দিয়ার কথা শুনে আমার একটু মায়া লাগলো। আর তাছাড়া আমরা সবাই তো যাচ্ছি, ওখানে রিয়া গেলে আর কি অসুবিধা হবে। এই জন্য আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে ম্যাডাম যান, আপনি রেডি হয়ে আসেন। রিয়া মাথা নিচু করে বলল, না না, আমি যাব না, তুমি রাইসাকে নিয়ে যাও, আমার যাওয়ার দরকার নাই। থাক ম্যাডাম, আপনাকে আর কিছু বলতে হবে না, এখন গিয়ে রেডি হন, আমি দাঁড়িয়ে আছি। আমার সাথে রাইসাও বলল, আম্মু, তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো, আমাদের এত দেরি করলে হবে না তো। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আপনি একটু বসেন, আমি রেডি হচ্ছি। একটু পর দিয়ে ডাক দিয়ে বলল, আপু আপনাকে ডাকছে রুমে যেতে, গিয়ে দেখেন ওর কি হয়েছে। মনে মনে বললাম, আমি কোথায় এসে ফেসে গেলাম। মনে হচ্ছে যেন নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছি। রাইসাকে রেখে আমি রিয়ার রুমের সামনে চলে গেলাম। বিছানার উপর রিয়া একটা পেটিকোট আর ব্লাউজ পরে বসে আছে, আর ওর হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি এটা দেখে তাড়াতাড়ি ভেতরে গিয়ে ওর হাত ধরে বললাম, পাগল হয়েছো তুমি, হাত কিভাবে কাটলে? রিয়া ফলকাটা ছুরি দেখিয়ে বলল, তোমাকে ডাক দিয়ে তো বলতে পারি না আমাকে শাড়ি পরিয়ে দেবে, সেই অধিকারটা আমি আরো 4 বছর আগে হারিয়ে ফেলছি। এজন্য নিজের হাত নিজেই কেটে ফেলছি, যাতে তোমার হাত থেকে শাড়ি পরতে পারি। তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু কিছু একটা বাধার কারণে। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। ভুল ছিল আমার যে রাইসার কারণে আমি কেন এখানে আসতে গেলাম। রিয়া এবার আমার থেকে একটু দূরে সরে গিয়ে বলল, সরি, আমাকে মাফ করে দিবেন। এতদিন পর তো আপনাকে কাছে পেয়েছি,
তাই মনের ভিতরে একটু থাক, আপনাকে শাড়ি পরিয়ে দিতে হবে না, আমি আমার নিজেরটা নিজেই পরে নেব। রিয়ার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ওর হাতের রক্ত বন্ধ করে খুব যত্ন সহকারে শাড়ি পরিয়ে দিয়ে বললাম, এখন যদি ইচ্ছে হয় তাহলে আমাকে সরাসরি বলবেন, এজন্য হাত কাটার কি আছে? জানেন তো আপনার এখন একটা মেয়ে আছে, আমি হয়তো এখন ওর সামনে আছি, এমন তো হতে পারে হঠাৎ করে আমার কিছু হয়ে গেল। এভাবে বলবেন না, আপনার কিছু হবার আগে যেন আমার মৃত্যু হয়। যদি আমার কোনোদিন কোনো কিছু হয়ে যায় তো আমার মেয়ের দায়িত্বটা একটু নেবেন। আমি ছাড়া এই পৃথিবীতে ওর কেউ নেই। ম্যাডাম প্লিজ এখন এসব বাদ দেন, আমাদের যেতে হবে, পরে দেরি হয়ে যাবে। এ কথা বলে আমি রুম থেকে বের হব, তখন রিয়া আমার হাত ধরে বলল, যখন আমি কোনো মার্কেট করতে যাই, যখন এর সাথে ম্যাচিং করে আপনার জন্য পাঞ্জাবি আর পায়জামা কিনে রাখতাম, আমি জানতাম আপনি কখনো ফিরে আসবেন না। এরপরও আমি এসব কিনে রাখতাম। ওই কথাই আছে না, মনের শান্তি হলো বড় শান্তি। আর দেখেন এখন সব কিছু সত্যি হয়ে গেল। জানি না এমন সুযোগ আমি আর পাবো কিনা। আপনার কাপড়গুলো রেখে এখানে প্লিজ আপনিও রেডি হয়ে নেন। এই কথা বলে রিয়া একটা পাঞ্জাবি আর পাজামা বের করে নিয়ে এলো আর বলল, আজকের পর থেকে আমি আপনার কাছে কোনো আবদার করব না। যদি করি তাহলে আমার গলে ঠাস করে 2টা চড় বসিয়ে দেবেন। আপনি বলেন আমার কি করা উচিত? কাছের মানুষকে সামনে দেখতে কত কত আবদার করতে মন চায় যেন সারাদিন তার মাঝেই মগ্ন হয়ে থাকি। হয়েছে ম্যাডাম, আর বলতে হবে না আপনাকে, এসব শুনতে আমার একটু ভালো লাগছে না। আসল কাহিনী বলেন কি হয়েছে? এমনিতে অনেকটা সময় চলে গেছে, তাড়াতাড়ি বের হতে হবে। আমি কি আজকে আপনাকে সাজিয়ে দেব? প্লিজ প্লিজ না করবেন না। না ভাই, এখন সত্যি সত্যি আমার মাথা নষ্ট হয়ে গেছে। তবে আমি যে কিভাবে হ্যাঁ বলে দিলাম এটাই বলতে পারলাম না। আমার কথা শুনে রিয়া খুশি হয়ে আমার শার্ট খুলতে লাগলো। আমি শুধু মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে আছি। তবে রিয়ার দিকে যত তাকিয়ে দেখছি ততই যেন আমার মায়া বেড়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পর রিয়া বলল, এখন আপনি চোখ খুলতে পারেন। চোখ খুলে তাকিয়ে দেখি রিয়ার সাথে আমার কাপড় ম্যাচিং করা। তবে আমার শার্ট আর প্যান্ট রিয়া খুব যত্ন সহকারে তুলে রাখলো আর বলল, এগুলোর আশা আর কোনোদিনও করবেন না। আমি জানি আপনাকে আমি হারিয়ে ফেলবো, এরপরও এগুলো রাখছি যাতে আপনার কথা ভুলতে না পারি। আমি রিয়ার কথার উত্তর না দিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। আমার পেছন পেছন রিয়াও বের হয়ে আসলো। রিয়ার বোন আমাদের দেখে হাসি দিয়ে বলল, খুব মানিয়েছে তোদের। আমি রাইসাকে কোলে নিয়ে বললাম, তো আম্মু চলো এখন যাওয়া যাক। কিন্তু রিয়া পিছন থেকে বলল, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এ কথা বলে রিয়া আবার ভেতরে চলে গেল। একটু পর ফিরে এসে বলল, তো এখন চলেন। আমরা বাসা থেকে বের হতে রিয়া বলল, আমি ট্রেন দিয়ে যেতে পারি না, বাস হলে বেশ ভালো হতো। আমরা একা যাব না, আমাদের সাথে তমাও যাবে। আজকে যে আমাকে দেখছেন না, সব কিছু তমার জন্য। ও আমাকে বাঁচিয়ে নতুন করে জীবন উপহার দিয়েছিল। আমি ফোনটা বের করে তমাকে কল দিয়ে বললাম, কিরে তমা, তুই কোথায়? আমরা তো রেডি হয়ে বসে আছি, তুই যে এত দেরি করবি এটা কি জানে? তাড়াতাড়ি আসবি নাকি আরও দেরি করবি? আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, তুই চলে আয়। কি বলিস? কখন রেডি হলি? আমি তোর আসতে বলছি, তুই আসবি কিনা তাই বল। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া আর ঠিকানা মেসেজ করে দে, আমরা আসছি। ফোন কেটে দিতে রিয়া বলল, আর কে কে যাবে? তোমার অনামিকা যাবে। অনামিকার নাম শুনে রিয়া বলল, ও আপনাকে খুব পছন্দ করে না? রিয়ার কথা শুনে কোনো জবাব দিলাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তোমার অনামিকা চলে আসলো। আমি জানতাম যে অনামিকা যাবে। ও একটু ভাব ধরেছে যেন আমি ওকে যাওয়ার কথা বলি। আমার সাথে রিয়াকে দেখে যেন সবাই একটু অবাক হয়েছে। সাথে আবার ম্যাচিং করে একই পোশাকও পরেছি। তবে তোমাকে জোরে ধরে রিয়া বলল, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব বলার ভাষা নাই। আপনার জন্য আজও বেঁচে আছে। থাক আপু, হয়েছে। তবে আপনার উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু লাদেন সব কিছু আমাকে বলল, এই জন্যই মাপ পেয়ে গেলেন। তো চল এখন আমরা স্টেশনে চলে যাই। বাস দিয়ে যেতে হবে, রিয়া নাকি ট্রেন দিয়ে যেতে পারবে না। আমার কথা শুনে অনামিকার আগে ফুলতে লাগলো। কিন্তু রিয়া আমাদের ক্লাস টিচার হওয়ার জন্য অনামিকা চুপ করে আছে, কিছু বলছে না। যাক, সবাই মিলে বাস কাউন্টারের দিকে যেতে লাগলাম। টিকিট কেটে বাসে উঠে গেলাম। তবে দুইজনকে একসাথে নিয়ে যাচ্ছি, জানি না বাবা কি হয় সামনে। একটাকেই তো আমি সামলাতে পারি না, আবার 2টা। বাস চলতেই শুরু করলো। কিছুক্ষণ পরেই পিছন থেকে অনামিকা এমন একটা কাজ করে ফেললো যা দেখে পুরো বাসে সবাই হতভঙ্গ। তো বন্ধুরা বলেন তো কি হয়েছে?
জানতে হলে এর পরের পর্ব মানে শেষ পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরপর এই সবগুলো পর্ব একসাথে করে দেওয়া হবে। যারা সবগুলো পর্ব একসাথে না দেওয়ার কারণে গল্পটি শোনেননি তারা এবার প্রস্তুত হয়ে নিন। তো বন্ধুরা, আজকে আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।